রামুডু আর চান্টি একদম কুট্টিকালের বেস্ট ফ্রেন্ড। তাদের এই বন্ধুত্ব এতটাই গাঢ় ছিল যে তারা একে অপরকে ছাড়া জীবন কাটাবে সেটা কখনো দুঃস্বপ্নেও ভাবে না। টুইস্ট আসে তখনই যখন এদের দুই বন্ধুর একই দিনে একই সময়ে একটা ছেলে আর আরেকটা মেয়ে হয়, আর এই দুই পিচ্চির প্রেম শুরু হয় সেই কুট্টিকাল থেকেই। সব তো ভালোই চলছিল, কিন্তু গন্ডগোলটা বাঁধে তখন যখন এই দুজনের মাঝে বাঁধে বিশাল এক ঝগড়া। আর এরপর থেকেই এদের দুজনের কথা বলা একদম বন্ধ হয়ে যায়, আর দুজন হয়ে যায় আজন্মের শত্রু। একদিকে যেমন শত্রুতা, অন্যদিকে তেমনই গভীর ভালোবাসা। ভালোবাসা আর শত্রুতা দুটো কি একই সময়ে একই জায়গায় থাকতে পারে? ঠিক এই কারণেই তাদের এই শত্রুতার প্রভাব পড়ে তাদের বাবাদের সম্পর্কে, আর হঠাৎই মিলেমিশে থাকা দুই পরিবার হয়ে যায় একে অপরের শত্রু। শেষমেশ কি এদের পাগলামির জন্য চান্টি আর রামুডুর দীর্ঘ 50 বছরের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, নাকি যা দেখানো হচ্ছে সবটাই আসলে মিথ্যা? এর পেছনে আছে এক মাস্টার মাইন্ডের কারসাজি। আসলে এই পরিবারে হচ্ছেটা কি? এমনই পাগলামি আর মিষ্টি প্রতিশোধে ঘেরা রোম্যান্স, টুইস্ট আর কমেডিতে ভরা দুই পাগল প্রেমিক প্রেমিকার গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব রাঙ্গা রাঙ্গা ভাইবা ভাঙ্গা, অর্থাৎ আনন্দ আর খুশিতে কাটানো মহা উৎসব। গত কয়েকটা গল্পে আপনাদের অনেক কান্না করিয়েছি, তাই আজ এমন গল্প এনেছি যেটা আপনাদেরকে হাসাতে হাসাতে কান্না করাবে, তবে শেষে বুঝিয়ে যাবে প্রতিটা সম্পর্ক আর প্রতিটা মানুষ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সমুদ্রের পাশে সুন্দরভাবে সাজানো শান্ত শিষ্ট এক শহর বিশাখাপাট্টনাম। সময়টা তখনকার যখন জগদাম্বা থিয়েটারে একের পর এক মুভি বক্স অফিসের রেকর্ড ভাঙছে, আর শহরের অপর প্রান্তের এক হাসপাতালে দুইটা বাচ্চার জন্ম হয়। ছেলে বাবুটার নাম ঋষি আর মেয়ে বাবুটার নাম রাধা। মজার বিষয় হলো এই দুজনের জন্ম তারিখের সাথে সাথে সময়টাও এক, 28শে মার্চ 1:43। আসলে এই দুজনের বাবা সেই কুট্টিকালের বেস্ট ফ্রেন্ড। বামে রামুডু আর ডানে চান্টি। এদের বন্ধুত্ব এতটাই গভীর যে এরা বন্ধুত্বের খাতিরে পাশাপাশি একদম একই ডিজাইনের বাড়িও বানিয়েছে। দেখতে দেখতে 6 মাস কেটে যায়। ঋষি আর রাধা দুইজনই এখন হামাগুড়ি দিতে শিখেছে, আর আজ দুই পরিবারই এই চিন্তায় আছে যে তাদেরকে ছেড়ে দিলে তারা প্রথমে গিয়ে কি ধরবে, আর দুইজনই হামাগুড়ি দিয়ে একে অপরের হাত ধরে। মানে বুঝতেই পারছেন ভবিষ্যতে এদের কি হতে পারে। 6 মাসে একে অপরের হাত ধরলেও এরা একে অপরের প্রেমে পড়ে 14 বছর বয়সে। সবাই যখন হলে মুভি দেখায় ব্যস্ত, তখন এই দুই লাভ বার্ডস একে অপরের দিকে তাকিয়ে চোখে চোখে কথা বলায় ব্যস্ত। ঋষি মনে মনে এটাই ভাবে যে দুনিয়ায় এত মেয়ে থাকতে সে রাধার প্রেমেই কেন পড়লো। স্কুলে একসাথে যাওয়ার সময় দুজনই সাইকেল নিয়ে চলে আসে সমুদ্রের পাড়ে। একসাথে কবুতর উড়িয়ে দেখে যে কবুতর দুটো কোথায় গিয়ে বসে। মানে নতুন নতুন প্রেম হলে বাচ্চা কাচ্চারা যা করে আর কি। মজার বিষয় হলো কবুতর দুটো তাদের সাইকেলে গিয়েই বসে। রাস্তায় ঋষির সাইকেলের টায়ার পাংচার হয়ে গেলে রাধা ঋষিকে তার সাইকেলের পেছনে উঠিয়ে নেয়। ঋষি বেচারা রাধাকে তো আর ধরতে পারে না, তাই তার স্কুলের ব্যাগ জড়িয়ে বসে থাকে। ক্লাসে এসেও রাধার ব্যাগ সেভাবেই জড়িয়ে ধরে অন্যমনস্ক হয়ে বসে থাকে। টিচার বিরক্ত হয়ে ঋষিকে ক্লাস থেকে বের করে দিলে রাধা তার পাশের মেয়েকে জোরে এক চড় দেয়। সাথে সাথে টিচার রাধাকেও বের করে দেয়। এদের পানিশমেন্ট তো হয় না, উল্টা দুজন দাঁড়িয়ে ইয়ারফোনে গান শুনতে থাকে। দুইজন এতটাই মগ্ন হয়ে যায় যে বুঝতেই পারে না কখন পরের ক্লাসে টিচার চলে এসেছে। দুইজনের এই অবস্থা দেখে টিচার তাদেরকে এবার কড়া রোদে মাঠে পাঠিয়ে দেয়। ঋষির রোদ লাগছে দেখে রাধা ঋষির মাথার উপরে খাতা ধরতেই শুরু হয় ঝুম বৃষ্টি। দুজনে বৃষ্টিতে নাচতে নাচতে ভিজতে থাকে। সেই রাতেই দুই পরিবার তাদের দুজনের জন্মদিন একসাথে পালন করে। কেক কেটে বাবা মাকে না খাইয়ে দুজন আগে একে অপরকে কেক খাওয়ায়। পরের দিনে স্কুলে আসতেই রাধা ঋষিকে বলে, আমি তোমার জন্য গিফট এনেছি। ঋষি বলে, আমিও এনেছি। তবে সমস্যা হলো কে কাকে আগে গিফট দেখাবে। তাই দুইজনই ঠিক করে তারা একসাথে 1 থেকে 3 গুণে গিফট খুলবে। দুইজনই 1 থেকে 3 গুণে গিফট বক্স খুললেই দেখে তারা একে অপরের জন্য একই রকমের ঘড়ি এনেছে। রাধার ঘড়িতে ঋষির ছবি আর ঋষির ঘড়িতে রাধার। দুজনের সাইকেল একই সাথে পার্ক করে তাদের ক্লাসের সবাইকে চকলেট দেয়। রাধা এগিয়ে এসে রাকেশ নামের একজনকে চকলেট দিতেই সে হ্যান্ডশেক করার বাহানায় জোরে রাধার হাত চেপে ধরে। রাধা কোনো রকমের হাত ছাড়িয়ে ক্লাসে চলে আসে, কিন্তু ঋষির কাছে বিষয়টা একদম ভালো লাগে না। তাই রাধাকে বলে, তুমি আর কখনো ওই রাকেশের সাথে কথা বলবে না। রাধা বলে, ঠিক আছে। পরের দিন রাধা আগে আগে স্কুল
স্কুলে আসলে রাকেশ হুট করে এসে রাধার সাথে কথা বলার চেষ্টা করে। রাধা বিরক্ত হয়ে বলে ঋষি মানা করেছে, তাই আমি তোমার সাথে কোনো কথা বলবো না। রাকেশ বিরক্ত হয়ে বলে তাহলে কি ঋষি যা বলবে তুমি তাই করবে? রাধা হ্যাঁ বললে রাকেশ রাধার সাথে কথা বলার বাহানা বানিয়ে বলে তাহলে অঙ্কের এই সমস্যাটা বুঝিয়ে দাও, আমি আর বিরক্ত করব না। রাধা সরল মনে রাকেশকে অঙ্ক বোঝাতে শুরু করলে রাকেশ পাশ থেকে তাকে দেখতে থাকে। ঋষি ক্লাসে ঢুকেই এই দৃশ্য দেখে প্রচুর রেগে রাকেশকে মারতে শুরু করে। রাধা উল্টা ঋষিকে ভুল বুঝে বলে যে আমার সাথে কথা বলতে আসবে তুমি কি তার সাথে এমনই করবে? ঋষি বলে তুমি জানো না ও কি করছিল, ওকে তো আমি মেরেই ফেলবো। রাধার কোনো উপায় না পেয়ে ঋষিকে কষে এক চড় দেয়। ঋষিও রাগের মাথায় রাধার গালে এক চড় বসিয়ে দেয়। রাধা বেশ অপমানিত বোধ করে বলে আমি মেয়ে হওয়া সত্ত্বেও তুমি আমাকে মারলে, আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না। ঋষি বলে চড়টা তুমি আগে দিয়েছো, তাই তুমি এসে সরি না বলা পর্যন্ত আমিও তোমার সাথে কথা বলবো না। আর ঠিক এই দিন থেকেই দুজনের ইগো তাদের মাঝে বিশাল বড় এক দেওয়াল বানিয়ে নেয় আর দুইজনই একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দেয়। কি ভাবছেন কয়েকদিন পরেই সব ভুলে এরা আবার মিলে যাবে? তাহলে আপনি ভুল, কারণ এদের এই ঝগড়ার পর কেটে যায় 10 বছর আর এখনো এরা একে অপরের সাথে কথা বলে না। দুজনই এখন মেডিকেল স্টুডেন্ট। একজন দৌড়ে এসে ঋষির বন্ধু রবিকে বলে রাধাকে কিডন্যাপ করেছে। ঋষি কোথায়? রবি বলে আরে তুই তো আসতে বড্ড দেরি করে ফেলেছিস। ঋষি মনে হয় এতক্ষণ ওই গুন্ডাদের ধরে মারাও শুরু করে দিয়েছে। এদিকে ঋষি এক গুন্ডাকে মেরে একদম আছাড় দিয়ে ফেলতেই বাকি গুন্ডারা এসে রাধাকে ছেড়ে উল্টা ঋষিকেই বেঁধে রাখে। ঋষি অবাক হয়ে তাকালে গুন্ডাদের লিডার বলে আসলে প্ল্যান তো ছিল তোমাকে কিডন্যাপ করার, কারণ আমি আমার বোনের চোখে খুশি দেখতে চাই বলেই বাকিদেরকে নিয়ে চলে যায়। রাধা ঋষির দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। ঋষি বোকার মতো তাকিয়ে থাকে। ঠিক তখনই বালু মানে ঋষির বড় ভাই এসে ঋষির মাথায় জোরে বাড়ি দিয়ে বলে শুধু স্বপ্ন দেখলেই হবে, ঘড়িতে কয়টা বাজে জানিস? এত সুন্দর স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য ঋষিও বালুর দিকে তেড়ে আসে। ব্যাস শুরু হয়ে যায় দুই ভাইয়ের মারামারি। সারা ঘরে দৌড়ে দুই ভাই বাসার আঙিনায় একে অপরকে তাড়া করে বেড়ায়। রাধা তখন তার বড় ভাই অর্জুন আর বড় বোন শোভার সাথে বাসার সামনের রাস্তায় বসা। রাধা বহু কষ্টে একটা ডিজাইন করেছে, কিন্তু ডিজাইনে ছোট একটা বিন্দুর দরকার, যার জন্য পুরো ডিজাইনটা ফুটছে না। তাই বোঝার চেষ্টা করে ভুলটা কোথায়। অর্জুন দুই ভাইয়ের মারামারি দেখে জিজ্ঞেস করে এদের আবার সকাল সকাল কি হলো? রাধা যদিও ঋষির সাথে কথা বলে না, তবে সে ভালো করেই জানে ঋষি কখন কি করতে পারে। তাই বেশ ভাব নিয়ে বলে কি আবার হবে, ওই প্রতিবেশী হয়তো কোনো স্বপ্ন দেখেছে, তাই বালু ভাইয়া ওর মজা নিচ্ছে। বালু দৌড়ে এসে অর্জুনের পাশে বসলে ঋষি এসে শোভাকে বলে এখানে কে যেন আমাকে কেবলই মনে করলো। শোভা মুচকি হেসে ইশারায় রাধাকে দেখিয়ে দেয়। অর্জুন ঋষিকে জিজ্ঞেস করে তা এত সকালে মারামারি করছো কেন? ঋষি বলে সকাল সকাল আপনার বোনকে নিয়ে একটু স্বপ্ন দেখছিলাম, এই বান্দরটা আমার স্বপ্নটাই ভেঙে দিল। অর্জুন বেশ রেগে জিজ্ঞেস করে কি বললে? বেচারি রাধা তো ভয় পেয়ে যায়। ঋষি বলে আরে ভাইয়া স্বপ্নে দেখেছি আমরা সবাই MBBS পাশ করলেও রাধা বেচারি চকের বাটি নিয়ে ঘুরছে। রাধা তো মনে মনে রাগে ফুঁসতে থাকে। তখনই রামুডু আর চান্টি এসে বলে আমাদের মেয়েকে নিয়ে বাজে কথা কেন বলছো? এই মেয়ে আসার পর থেকে আমার আয় বেড়েছে। ঋষি অর্জুনকে বলে দেখেছেন ভাইয়া, তার মানে বলতে চাচ্ছে আপনার জন্মের পরে আঙ্কেল গরিব হয়ে গিয়েছিল। দুই বাবাই দুষ্ট ঋষির সাথে কথা না বাড়িয়ে দেয় হাঁটা। আর এই সুযোগে রাধা ঋষির দুই জুতার ফিতা একসাথে বেঁধে ঘরের দিকে হাঁটে। ঋষি অবাক হয়ে ভাবে এই মেয়ে এত সহজে চলে গেল কেন? তখনই রাধা উকি দিয়ে তাকালে ঋষি বুঝে যায় কিছু একটা গন্ডগোল তো অবশ্যই আছে, তাই পায়ের দিকে তাকায়। সাথে সাথেই ব্যাঙের মতো লাফিয়ে বলে আমাকে বোকা বানানো এত সহজ না বুঝলে। তখন একটা বল এসে ঋষির পিঠে লাগে। ঋষি উল্টে রাস্তায় পড়ে, মানে সেকেন্ডের মধ্যেই তার সব ভাব শেষ। রাধা তার ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ঋষির দেওয়া সেই ঘড়ি বের করে বলে সেই কুর্তিকাল থেকে আমি তোমার একমাত্র ভালোবাসা, স্বপ্নে শুধু আমাকেই দেখো, তবুও তোমার এতটাই অহংকার যে একদিনও কথা বলতে আসনি। আর আমি তো সেই লেভেলের সুন্দরী, তাহলে আমার অহংকার কতটা হবে? আমাদের এই বছর জন্মদিনের আগেই তুমি আমার সাথে কথা বলতে বাধ্য হবে, বুঝেছো? বলেই ছোট্ট ঋষির ছবিতে একটা চুমু দিয়ে চলে যায়। এদিকে ঋষি আছে অন্য প্ল্যানিং এ। রবিকে কল দিয়ে বলে পরের জন্মদিনের জন্য অপেক্ষা করতে যাবো কেন? বলেই শয়তানি হাসি দিয়ে বলে 24 ঘন্টা সময় দে। রাধাকে কিভাবে লাইনে আনতে হবে তা আমি খুব ভালো করেই জানি। কেউ ঋষিকে পাত্তা না দিলেও ঋষি হ্যাবি ভাব নিয়ে রেডি হয়। এদিকে রাধা কলেজের জন্য বের হতে গেলেই রাধার মা ডেকে বলে তুই তো ঋষির বাসায় যাচ্ছিস, আমার বানানো মিষ্টি ঋষি খুব পছন্দ করে, এটা নিয়ে যা। রাধা শয়তানি করে বলে তুমি কি এই প্রতিবেশী ছেলেটার কথা বলছো? মা বিরক্ত হয়ে বলে ওর একটা সুন্দর নাম আছে, তুই একে প্রতিবেশী কেন বলিস? রাধা বলে সেটা আমার ইচ্ছা, আর আমি কারো ডেলিভারি ম্যান না যে খাবার নিয়ে যাব। বলেই দেয় হাঁটা। এদিকে বান্দর ঋষি জানে এখনই তার রাধা বাবাকে ইনসুলিন দিতে আসবে, তাই রেডি হয়ে এসে হ্যাবি ভাব
ভাবসাব নিয়ে নিচে নেমে রাধাকে দেখতে থাকে। রাধা ঋষিকে টিটকারি করে চানটিকে বলে, আঙ্কেল আপনার বাসায় তো ডক্টর আছে, আমার মনে হয় আপনার তাকে বিশ্বাস হয় না, এই জন্যই আমাকে দিয়ে ইনসুলিন নেন তাই না? ঋষি মনে মনে বলে, অহংকারী ডাইনি একটা। এরপর দুজনেই কলেজের জন্য বের হয়। ঋষি অবশ্য ততক্ষণে তার প্ল্যানে কাজ করা শুরু করে দিয়েছে। সে আসলে রাধার স্কুটি নষ্ট করে রেখেছে। রাধার স্কুটি স্টার্ট হচ্ছে না দেখে মনে মনে বলে, ল্যাবের সময় মতো পৌঁছাতে হলে তোমাকে আমার বাইকেই যেতে হবে। তখনই রাধার ভাই অর্জুন বাইক নিয়ে বের হতে যায়। রাধাকে দেখে সামনেই বাইক নিয়ে দাঁড়ানো ঋষিকে বলে, তোরা তো একই কলেজে পড়িস, তাহলে রাধাকে নিয়ে যা, তোদের তো কথা বলার দরকারও হচ্ছে না। ঋষি বেশ ভাব দেখিয়ে বলে, যা সাহায্য লাগবে সে বললে তারপর নিব। রাধাও কি কম নাকি? রাধা উল্টা বলে, ভাই তুমি বাইকে নিয়ে চলো, না হলে আমি অটোতেই চলে যাবো। অর্জুন আর কি করবে, রাধাকে বাইকে নিয়ে রওনা দেয়। সিগন্যালে বাইক দাঁড়ালে পাশের বাইকের একটা ছেলে রাধার দিকে বাজে ভাবে তাকায়। ঋষিও বাইক নিয়ে সোজা তাদের মাঠে চলে আসে। ছেলেটা বাইক পেছনে নিয়ে রাধাকে দেখতে থাকলে ঋষি তাড়াতাড়ি সিগন্যালের এক বাচ্চার হাত থেকে ছাতা কিনে ছাতা খুলে রাখে, যেন ছেলেটা রাধাকে আর দেখতে না পারে। দেখেছেন কি লেভেলের হিংসুটে? ঋষির এই পাগলামি দেখে রাধা অপর দিকে তাকিয়ে মুচকি হাসে। তখনই অর্জুনকে অফিস থেকে কল দিয়ে আজের মিটিং এর কথা বললে অর্জুন ঋষিকে বলে, তোদের মজা অনেক হয়েছে, এখন ওকে কলেজে নামিয়ে দিবি বলেই চলে যায়। রাধা ঋষির সামনে ভাব দেখালেও পেছনে বাইকে ওঠার পর তাকে দেখে বোঝাই যায় যে সে মনে মনে কতটা খুশি। ঋষিকে আর পাইকে সেও 32 দাঁত বের করে হাসতে হাসতে কলেজে আসে। রবি বলে, বাহ, একদিনের মধ্যেই সব সমাধান। ঋষি হাবি ভাব নেয় যে এসব তার জন্য কোনো ব্যাপারই না। যখনই রাধা তার বান্ধবী অনন্যাকে বলে, তুই তো অটোতে করে কলেজ এসেছিস, তার মানে কি তোর সাথে অটোওয়ালার ভাব হয়ে গেছে? বলেই ঋষির বাইকের সামনে এসে ঋষির অ্যাপ্রনের পকেট থেকে তার স্কুটির ব্রেক বের করে বলে, এসব মানুষ থেকে আর কি বা আশা করা যায়, বলেই উল্টা ভাব দেখিয়ে চলে যায়। তার মানে রাধা খুব ভালো করে জানে ঋষি কি কি করতে পারে। বেচারা ঋষির প্রেস্টিজ এভাবেই সবার সামনে পাংচার হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই ক্যান্টিনে এক মেয়েকে ঋষির দিকে তাকাতে দেখে রাধা হিংসায় জ্বলে পড়ে তাকে টেনে টুনে নিয়ে যায় ব্লাড ডোনেশনে। আরেক ছেলে আবার রাধার দিকে তাকাচ্ছে দেখে ঋষি সেই ছেলেকে টেনে অর্গান ডোনেশনে নিয়ে আসে। মানে এরা দুনিয়ার সামনে সাপ বেজির মতো লড়লেও অন্য কারোর সাথে কেউ কাউকে সহ্য করতে পারবে না। একে অপরকে জ্বালাতে ঋষি কখনো রাধার সসের বোতল ঢিলা করে রাখে, ফলে রাধা সস ঢালতে গেলে পুরো স্যান্ডউইচই নষ্ট হয়ে যায়। আর রাধার বদলানিতে ঋষির কোকে মেন্টোস দিয়ে দেয়, যেন ফেনা ওঠে আর ঋষি খেতে না পারে। এদিকে ঋষির চিন্তায় আছে সে কিভাবে রাধাকে পটাবে। ঋষির বন্ধু বুদ্ধি দেয় যে রাধা যখনই দেওয়ালের অপর পাশ থেকে আসবে তুই পা দিয়ে রাখবি, আর রাধা পায়ে বেঁধে পড়লেই তুই ধরে নিবি, ব্যাস রাধা না পটে আর যাবে কই। কিন্তু হয় উল্টা, রাধা সেই পথ দিয়ে হাঁটতে হাঁটতে ল্যাবে যায় আর তখনই প্রফেসর চলে আসে। কি আর হতে পারে আপনারাই বলেন, ঋষি রাধার জায়গায় প্রফেসরকেই ধরে বসে। আর যাবা কই, খাও এতগুলো বকা। দুই পরিবার মিলে ক্রিকেট খেলতে গেলে সেখানেও এই দুজনকে কে কত ছক্কা মারতে পারে তার প্রতিযোগিতা করতে দেখা যায়। এদিকে অর্জুন সমাজ সেবায় ব্যস্ত। অর্জুনের এত ভালো মানসিকতা দেখে পার্টির প্রেসিডেন্ট ভেবেই নাই এবার সে অর্জুনকেই পার্টির সিট দেবে। কিন্তু সমস্যা বাধে তখন যখন এক মন্ত্রী তার ক্ষমতা খাটিয়ে তার ছেলে রানাকে সেই জায়গা দিতে চায়। পার্টির সবাই মন্ত্রী ছেলে রানাকে ভোট দিলে প্রেসিডেন্ট বাধ্য হয়েই রানার নাম বলতেই যাবে, তখন এই প্রেসিডেন্টের পিএ কিছু ছবি আর ভিডিও দিয়ে দেখতে বলে। দেখা যায় রানা ক্লাবে বসে ড্রাগস নিচ্ছে। এসব দেখে প্রেসিডেন্ট রানাকে বাদ দিয়ে অর্জুনকেই সমাজসেবা পার্টির ইউথ লিডার বানায়। অর্জুন পার্টি অফিসে ঢুকতেই রানা আর তার বাবা রাগী চোখে তাকে দেখতে থাকে। অর্জুনের কারণেই সবাই রানার সত্য জানতে পেরেছে, আর অর্জুন রানার সব সত্য সবার সামনে এনেছে কারণ সে চায় না রানার মতো কারোর জন্য তার পার্টির বদনাম হোক। রানা অর্জুনকে বলে, এর হিসাব আমি সময় হলেই তোমাকে দিয়ে দিব। আজ বাসায় বিশেষ এক পূজার অনুষ্ঠান, আর সব অনুষ্ঠানে এই দুই পরিবার সবসময় মিলেমিশেই করে। ঋষি আর বালু মিলে সারা ঘর সাজাচ্ছে। তখনই রামুডু তার পরিবার নিয়ে চলে আসলে ঋষির মা শোভাকে জিজ্ঞেস করে, রাধা কোথায়, আর তোমাকে যে নিম পাতা আনতে বলেছিলাম তা কই? শোভা বলে, রাধা তো এখনো রেডি হচ্ছে, আর নিম পাতা আমি টেবিলে রেখেই চলে এসেছি। বলেই পাতা আনতে যেতে গেলে ঋষি বলে, তুমি থাকো, আমি গিয়ে নিয়ে আসি। রাধার বাসায় এসে নিম পাতা পেলেও রাধাকে আশেপাশে না দেখে ঋষি সোজা চলে আসে রাধার রুমের বাইরে। বেচারা দরজা দিয়ে উকি দিয়ে রাধাকে দেখার প্রাণপণ চেষ্টা করে। তখনই রাধা দরজা খুললে ঋষি বেচারা হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে। কিন্তু কথায় আছে না, মচকাবে তবু ভাঙবে না, ঋষি তেমনই ভাব দিয়ে মেঝেতে পড়ে থাকে। তবে নীল শাড়িতে রাধাকে এতটা সুন্দর লাগছে যে বেচারা ঋষি হার মেনে তার দিকে হা করে তাকিয়ে থাকে। রাধাও বেশ ভাব দেখিয়ে দেয় হাঁটা। কিছুক্ষণ পর সবাই মিলে যখন মাখা ভাত খাওয়ার জন্য কারগাড়ি লাগিয়েছে তখনই শঙ্কর আসে, মানে চান্টির ভাই। শঙ্কর এই দুই পরিবারের মাঝে এত ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। শঙ্কর বলে, আমার ছোট ছেলের বিয়ে, তাই দাওয়াত দিতে আসলাম, তোমাদের পরিবারের সবাইকে কিন্তু আসতে হবে। রাতে ঋষি বাসায় ফিরে খেতে বসতেই যাবে, তখনই শোভা কল দিয়ে বলে, তাড়াতাড়ি আয়, তোর জন্য ইম্পোর্টেড চকলেট আনিয়েছে।
নিয়েছি। ঋষির খুশি আর দেখে কে। পালুকে বলে তুই ছাদে যা, আমি ইম্পোর্টেড চকলেট আনছি। বলেই লাফাতে লাফাতে রাধার বাসায় এসে উপরে যেতে গেলেই রাধা বুঝে যায় ঋষি কেন এসেছে। তাই সবার নজর ঋষির দিকে নিতে বাধ্য করে, যেন সবাই ঋষিকে দেখে ফেলে। রাধার মা বলে আসো খেয়ে যাও। ঋষি বলে না না, আমি তো খেয়েই এসেছি, মা বাসায় চিকেন রান্না করেছে। রাধা বলে অনুষ্ঠানের দিন চিকেন তো রান্না করার কথা না। ঋষি মনে মনে বলে ডাইনি কোথাকার। তারপর কথা ঘুরিয়ে বলে আসলে মা বাসায় মটরশুঁটি রান্না করেছে, আমি শোভার কাছে গেলাম। বলেই কোন রকমের প্রাণ বাঁচিয়ে শোভার কাছে আসে। শোভা এক বক্স চকলেট দিয়ে বলে বোতলটা ভেতরেই আছে। ইম্পোর্টেড ড্রিঙ্কস পেয়ে ঋষি লুকিয়ে লুকিয়ে বের হতে গেলেই রাধা জোরে বলে আরে এটা কি, ডালের তরকারি নাকি? সবাই অবাক হয়ে দরজার দিকে তাকালেই ঋষি তাড়াতাড়ি চকলেটের বাক্সটা লুকিয়ে নেয়। ঋষির আচরণ সন্দেহজনক মনে হলে অর্জুন জিজ্ঞেস করে কি ব্যাপার, কি লুকাচ্ছ দেখি। বলেই চকলেটের বাক্স নিয়ে দেখে তাতে শুধুই চকলেট। তাই একটা চকলেট নিয়ে ঋষিকে যেতে বলে। অর্জুন যেতেই ঋষি ইশারায় রাধাকে দেখায় সে তো আসলে বোতলটা হুড়ির মধ্যেই লুকিয়ে রেখেছিল। বেচারি রাধা এত কষ্ট করেও ঋষিকে ধরা খাওয়াতে পারলো না। এদিকে ঋষি বাসার ছাদে এসেই তার ভাইয়ের সাথে পাগলের মতো নাচ শুরু করে দেয়। শোভা তাদের ছাদে এসে জুস নিয়ে চেয়ার্স করে নাচতে থাকে। কিন্তু কুটনি রাধার ঋষির এত খুশি কি সহ্য হয়? তাই সেও এসে বলে আমি কিন্তু অর্জুন ভাইকে বলে দিব। বালো বলে কেন এত সুন্দর পার্টি নষ্ট করতে চাচ্ছ? রাধাও সুযোগের সদ্ব্যবহার করে বলে যদি অন্য কেউ আমাকে অনুরোধ করে তাহলে আমি কাউকে বলবো না। ঋষি কি আর এত সহজে হার মানে? ঋষি বলে যার যার খুশি করুক, তাতে আমার কি। বলেই দুই ভাই রিল্যাক্সে ড্রিঙ্কস করতে থাকে। তখন রাধাকে রাধার সব বান্ধবীরা কল দিয়ে জিজ্ঞেস করে আরে রাধা তুমি ঠিক আছো তো? ঋষি বলল তোমার নাকি সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে গেছে। রাধা রেগে কল কেটে দিলে ক্লাসের সবাই তাকে এক এক করে কল দেয়। বিরক্ত হয়ে রাধা ফোনটাই বন্ধ করে দেয়। নেও হলো তো এবার, রাধা কল করবে কিভাবে? যাই হোক কয়েকদিন সকালে ঋষি কলেজে পৌঁছে রাধার স্কুটি পার্ক করা দেখে তার বাইক রাধার স্কুটির পাশেই পার্ক করে ভেতরে আসে। ভেতরে এসেই জানতে পারে এই মাসের 21 তারিখে তাদের ফাইনাল পরীক্ষা। ক্যান্টিনে রবির সাথে আসতেই দেখে তাদের দুই ক্লাসমেট অলরেডি পড়ালেখা শুরু করে দিয়েছে। এদের মাঝে এত ভালোবাসা দেখে রবি বলে এরাই হলো ক্যাম্পাসের বেস্ট কাপল। কথা শেষ করার আগেই ঋষি রবির মুখে দেয় এক চড় বসিয়ে। রাধা রবিকে ডেকে দেয় আর এক চড়। রবি রেগে বলে নিজেরা তো সারাদিন কুকুর বিড়ালের মতো মারামারি করবি, আর অন্য কাউকে বেস্ট কাপল বললে তাতেও আমাকেই মারবি? তোদের এই কমপ্লিকেটেড রিলেশনের জন্য আমরা সবাই সেই ফার্স্ট ইয়ার থেকেই ভুগছি। রাধা অবাক হয়ে জিজ্ঞেস করে সেটা আবার কিভাবে হয়, বুঝিয়ে বলো। রবি বলে ঠিক আছে, মনে আছে যখন আমরা ফার্স্ট ইয়ারে ছিলাম আর প্রফেসর লি আমাদের লাশ কাটার ক্লাস নিচ্ছিল, সেদিন তোমরা পাশাপাশি ছিলে, একজনের জন্য অন্যজন দেখতে পাচ্ছিলে না, তাই ধাক্কাধাক্কি করছিলে, আর আমরা সবাই গিয়ে লাশের উপরে হুমড়ি খেয়ে পড়ছিলাম। আর তখনই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য ঋষি পুরো স্ট্রেচার উল্টে ফেলে আর লাশ গিয়ে পড়ে রাধার উপরে। এরপর বেচারা প্রফেসর লি নিজে তো ট্রমায় চলেই যায়, সাথে সাথে আমাদের পুরো ব্যাচকে প্রিন্সিপালের রুমের সামনে 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখে। এটাই শেষ না, এরপর কখনো ল্যাবে ঝগড়া করো, কখনো ক্লাসে, কখনো ক্লাবে, এমনকি ক্যান্টিনও বাদ রাখোনি। এদের এসব কাহিনী শুনে পেছন থেকে প্রফেসর লি হাততালি দিয়ে বলে যাক, ফাইনাল পরীক্ষার আগে অন্তত তোমরা বুঝতে তো পেরেছো যে এরা এমন ঝগড়া করতে থাকলে তোমরা সবাই ভুগবে। তবে এর একটা সমাধান আছে, তা হলো এই পরীক্ষায় যে সবচেয়ে বেশি মার্ক নিয়ে পাশ করবে সে জিতবে। তাহলে অপরজন তার সাথে প্রথমে কথা বলবে। দুইজনই এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। দুই পরিবারের সবাই যখন শঙ্করের ছেলের বিয়েতে অ্যাটেন্ড করতে যাচ্ছে তখন পরীক্ষার জন্য ঋষি আর রাধা দুজনেই থেকে যায়। রাধার মা বলে আমরা বাসায় নেই, তার মানে এটা না যে তোমরা সারাদিন মারামারি করে একে অপরকে জ্বালিয়ে বেড়াবে, মন দিয়ে পড়ালেখা করবে, ঠিক আছে? দুজন কোন রকমে হ্যাঁ বলে বিদায় তো নেয়। কিন্তু আসলেই কি এরা এত ভালো হয়ে থাকবে? কলেজে পৌঁছে রাধা আস্তায় স্কুটির চাকা ঋষির বাইকের চাকার সাথে মিলিয়ে রাখে, অর্থাৎ একটু একটু করে রাধার মনও নরম হচ্ছে। কিছুক্ষণ পরেই রাধার বান্ধবী অনন্যা তাকে লাইব্রেরির এক শেলফের কাছে আনে, যেখানে রবি আর ঋষি লুকিয়ে লুকিয়ে প্ল্যান বানাচ্ছে। রবি বলে দেখ রাধা কত মন দিয়ে পড়ালেখা করছে, আর তুই নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছিস। ঋষি বলে রাধাকে হারানোর জন্য আমাকে কি পড়ালেখা করতে হবে নাকি? এমন ব্যবস্থা করব যেন রাতে পড়তেই না পারে। বাসায় এখন কেউ নেই আর রাধা ভূতে ভয় পায়, তাই এমন ভয় দেখাবো যেন রাত জেগে পড়তেই না পারে। ঋষির এই প্ল্যান শুনে রাধা তার বান্ধবীকে বলে আমি এই কয়দিন তোর সাথে গ্রুপে স্টাডি করবো। রাতে রাধা অনন্যার বাসার ছাদে পড়ার সময় অনন্যা বলে ওই বলদ ঋষি তো নিশ্চয়ই তোকে এখন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। রাধা বলে আমি কি কম নাকি? এমন চাল চেলেছি যে একবারে সব হিসাব শেষ। দুজন যখন বিজয়ের হাসি হাসছে তখন জোরে গানের শব্দ শুনে পিছনে তাকিয়ে দেখে ঋষি পাশের ছাদে বিশাল এক সাউন্ড বক্সে গান ছেড়ে নাচছে। রাধার প্রচুর রাগ হলেও ঋষিকে ইগনোর করার চেষ্টা করে, কিন্তু ঋষি পুরো দল নিয়ে পার্টি করতে চলে আসে। বিরক্ত হয়ে রাধা চলে যেতে গেলে অনন্যা বলে রুমে গিয়ে পড়ি। রাধা বলে ওর কাজই হলো আমাকে ডিস্টার্ব করা, রুমে গেলেও আমাকে পড়তে দিবে না। অনন্যা বলে আমার বাবা ঋষির থেকেও হাই লেভেলের পাগল। নিচে গিয়ে
অনন্যা তার বাবাকে বলে আমরা রুমে পড়তে যাচ্ছি, কিন্তু পাশের বাসার ছেলেরা ডিস্টার্ব করছে। বাবা বলে চিন্তা করিস না, আমি থাকতে একটা মাছি ওদেরকে ডিস্টার্ব করতে পারবে না। স্ত্রীকে ডেকে কাছা দিয়ে চেয়ার নিয়ে রুমের সামনে পাহারায় বসে। হঠাৎ কলিং বেল বাজলে দরজা খুলে কাউকে না দেখে বুঝে যায় এটা সেই বখাটেদের কাজ। আজ না ডিস্টার্ব করতে না পারে তাই ব্যাট দিয়েই কলিং বেলে ভেঙে ফেলে। ঋষি এবার ল্যান্ডলাইনে কল দিলে অনন্যার মা কল রিসিভ করতেই ঋষি মেয়ের গলায় বলে আরে ওর স্ত্রী কল রিসিভ করেছে বলেই কল কেটে দেয়। ব্যাস, স্বামীর চক্কর চলছে সন্দেহ করে অনন্যার মা তার বাবাকে বেঘরে মারতে শুরু করে। শব্দ পেয়ে রাধা অনন্যাকে জিজ্ঞেস করে বাইরে কি হচ্ছে। অনন্যা বেশ ভাব নিয়ে বলে বলেছিলাম না আমার বাবা সুপার হিরো। বাবা নিশ্চয়ই ওই ছেলেগুলোকে ওয়াশিং পাউডার ছাড়াই ভালো মতো ধুচ্ছে। দুজনে বাইরে এসে দেখে অনন্যার মা উল্টা অনন্যার বাবাকেই মারছে। রাধা বলে তুই তো বলেছিলি তোর বাবা অনেক পাওয়ারফুল। অনন্যা বোকার মতো বলে কিন্তু মা তো আরো বেশি পাওয়ারফুল। রাধা ঋষির জ্বালায় অতিষ্ঠ হয়ে বলে তুই থাক, আমি বাসায় যাই। বাসার বাইরে এসে স্কুটি চালু করতে গিয়ে দেখে সেটা অন হচ্ছে না, তাই একটা অটো নিয়ে রাধা রওনা দেয়। মাঝপথে বেশ কিছু লোকজন রাধার অটোকে ঘিরে ধরলে রাধা ভয়ে অপর পাশ থেকে নেমে দৌড় দেয়। কিছুটা সামনে এসে দেখে ততক্ষণে আরো কিছু লোকজন এসে তাকে ঘিরে ধরেছে। তখনই এক লোক বলে ভয় পেও না। রাধার পিছনে ফিরে দেখে অর্জুনের পার্টির নেতার ছেলে রানা। রানা বলে আমি আর তোমার ভাই অনেক ভালো বন্ধু, সে আমাকে গিফট দিয়েছিল, এখন আমারও তো তাকে গিফট দিতে হবে তাই না। রানা তার এক লোককে জিজ্ঞেস করে একে কোথায় নিয়ে যাওয়া যায় বলতো। লোকটা বলে সমুদ্রের পাড়ে নিয়ে চলেন। রাধা বলে আমার ভাইয়ের সাথে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আপনাদের দুজনের মধ্যে ব্যাপার। রানা জিজ্ঞেস করে তাহলে কি তোমাকে সুযোগ দেওয়া উচিত? অডিয়েন্স বলে সিদ্ধান্ত হবে কে কে রাধাকে যেতে দিতে চায়। তাড়াতাড়ি হাত তোলো। রাধা নিজেই হাত তোলে, বাকিরা তো রানার লোক, তারা আর হাত তোলে না। রানা দয়া করে বলে আর একটা সুযোগ আছে, কোনো বন্ধুকে কল দিয়ে রাখতে পারো। রাধা ঋষিকে কল দিলে ঋষির সাথে সাথেই কল রিসিভ করে। এটা দেখে রানা জিজ্ঞেস করে নিশ্চয়ই তোমার প্রেমিক। রাধা বলে না, আমি তোর সাথে কথাও বলি না। রানা ঋষিকে জিজ্ঞেস করে কথা না বললে কল কেন রিসিভ করলে। ঋষি কল কেটে দেয়। রাধা বেশ আত্মবিশ্বাস নিয়ে বলে হিন্ট দিয়েই দিয়েছো, অপেক্ষা করো, এখনই চলে আসবে। রানা বলে ঠিক আছে দেখি আসুক কি করতে পারে। 2 মিনিট পরই হর্ন বাজিয়ে রাধার স্কুটি নিয়ে ঋষি হাজির হয়ে যায়। ঋষিকে দেখে রাধা মুখ ভ্যাচকালে ঋষিও তাকে পাত্তা দেয় না। ঋষিকে দেখে রানা জিজ্ঞেস করে রাধা কল দেওয়ার সাথে সাথে চলে আসলে তুমি কি ভেবেছো যে আমাদের হাত থেকে ওকে বাঁচিয়ে নিয়ে যাবে? ঋষি সাইডের এক ভ্যানের উপর বসে বলে এখানে তো ওই বদমেজাজি মহিলার স্কুটি ফেরত দিতে এসেছি। রাধা রানার দিকে তাকিয়ে ঋষিকে টিটকারি করে বলে কেমন নায়ক যে নির্লজ্জের মতো বসে আছো। ঋষি বলে আসলেই আপনি নির্লজ্জ, ওই মেয়ের ফোন থেকে কল কেন দিলেন আর আমাকে এভাবে দৌড়ে আসতে হলো। রাধা বলে এসেই বা কি হয়েছে, গুন্ডাগুলোকে না মেরে বাবু হয়ে সিংহাসনে বসে আছো, তোমাকে তোমার প্রতিবেশী বলতেও লজ্জা লাগছে। ছি। ঋষি বলে ও এখন আমি প্রতিবেশী হয়ে গেছি, মানবতা আসলেই মারা গেছে, জিরাফের মতো দাঁড়িয়ে না থেকে কিছু তো করো। রানা বোকার মতো জিজ্ঞেস করে আরে তোমরা কাকে কি বলছো আর আমি কি করব? ঋষি রাধাকে উদ্দেশ্য করে রানাকে বলে সেই সকাল থেকে রেল স্টেশন, ক্যান্টিন, লাইব্রেরি, ছাদ সব জায়গায় আমি তোমার ছায়া হয়েছিলাম, আর তুমি ভাবছো আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই, কিন্তু আমি তো তোমার সাথে থাকতে চাই। আচ্ছা বাদ দাও, তুমি কি ভাবছো তোমার কল পেয়ে এখানে এসেছি? আমি তো তোমার পেছনেই ছিলাম। ঋষির এই কথা শুনে রাধা লাজুক লাজুক হাসি দেয়। ঋষি বলে আমি 10 বছর না সারা জীবন এমনই থাকতে চাই। ঋষি আর কিছু বলতে গেলেই রাধা হুট করে এসে ঋষিকে জড়িয়ে ধরে। এসেছিল কিডন্যাপ করতে। উল্টা দুইজনকে এভাবে দেখে বেচারা গুন্ডারা অবাক হয়ে তাকিয়ে থাকে যে এখানে হচ্ছেটা কি। ঋষি তার ফোন রানাকে দিয়ে বলে আপনার একটা সেলফি তুলে দেন তো, যা 10 বছরেও হয়নি তা আপনি 10 মিনিটে করে দিয়েছেন, আপনি আমার হিরো বস। রানা জিজ্ঞেস করে তা তুমি কি লড়াই করার মুডে আছো? বলে ইশারা দিয়ে তার লোকদেরকে রেডি হতে বলে। ঋষিও হ্যাবি ভাবসাব দিয়ে সব কটাকে মেরে নাস্তানাবুদ বানায়। এমন মার দেখে রানার তো ছেড়ে দে মা কেঁদে বাঁচি এই অবস্থা, তাই ভয় ভয় বলে থাক আমি ওই মেয়েকে ছেড়ে দিচ্ছি, তুমি নিয়ে যাও। ঋষি বাহানা করে বলে না তা কি হয় নাকি, তুমি তো আমার হিরো। বলেই রানার হাতে লাঠি দিয়ে বলে মধ্যরাতে নির্জন রাস্তা দিয়ে কোনো মেয়ে একা গেলে আমাদের দায়িত্ব তাকে পৌঁছে দেওয়া, বুঝেছো? এখন এই গুন্ডাদেরকে তুমি শিক্ষা দিবে। রানার ইচ্ছা না থাকা সত্ত্বেও লাঠি দিয়ে সব কটাকে মারতে থাকে। আর এদিকে ঋষি আর রাধা স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। দীর্ঘ 10 বছর পর তাদের ভালোবাসার গল্প আবারও নতুন করে শুরু হয়। এদিকে বিয়ে বাড়িতে বিয়ের রীতিনীতি শুরু হয়ে গেছে। অর্জুনের কলেজ ফ্রেন্ড শিবাও সেখানে এসেছে। এলাকার এমএলএ যে কিনা শিবার বাবা, সেও এসে নব দম্পতিকে আশীর্বাদ দেয়। যাওয়ার সময় অর্জুনকে তার পার্টিতে জয়েনের জন্য বাহাবা জানায় আর শিবার জন্য মেডিতে যাবে বলে চলে যায়। চাঁটি অর্জুনকে জিজ্ঞেস করে ওই শিবা তোমার বন্ধু না, তা ওই ছেলেটা কেমন, শোবার জন্য ভালো হবে না? অর্জুন বলে সে তো এক কথায় একদম হীরা। আমি ভাবছি এই কথা আমার মাথায় কেন আসেনি, আমি আজই শিবার সাথে কথা বলে দেখব। বিয়ে শেষে অর্জুন শিবাকে নিয়ে নদীর পাড়ে আসে। অর্জুন বলে আমার কাছে একটা মেয়ে আছে। শিবা ছবি দেখাতে বললে অর্জুন ফোন বের করে ছবি দেখালে শিবার শোভাকে বেশ ভালোই লাগে। অর্জুন বলে শোভা আমার বোন, তোমার যদি ওকে পছন্দ হয় তাহলে কালই এমএলএ
এমএলএ কে নিয়ে আসো বলেই অর্জুন চলে যায়। ঋষি আর রাধার আজ জন্মদিন। দুজন সাগর পারে তাদের সেই পুরনো জায়গায় দেখা করতে আসে আর মনে মনে প্রার্থনা করে তার যেন আর কোনোদিন আলাদা না হয়। এরপর দুজন দুজনকে উইশ করে দুজনেই একসাথে বলে গিফট এনেছি। ব্যাগ থেকে গিফট বের করলে দেখে ছোটবেলার মতো দুজনের গিফটও এক। রাধা জিজ্ঞেস করে এই ছবি তুমি কোথায় পেয়েছো? ঋষি বলে প্রত্যেক বছর রাত 12টায় তোমার রুমে গিয়ে সেলফি তুলে আসি। আর তুমি কোথায় পেলে? রাধা বলে আমি 3:30টার সময় তোমার রুমে গিয়ে ছবি তুলতাম। 10 বছর দূরে থাকার পরও তারা একে অপরকে এতটা ভালোবাসতে জানতে পেরে অনেক খুশি হয়ে যায়। এই দিনটাকে আরো সুন্দর করতে দুইজনই লাম্বা সিঙ্গিরের উদ্দেশ্যে রওনা দেয়। শিবা অর্জুনকে কল দিয়ে বলে শোভার ছবি বাবা মাকে দেখিয়েছি। শোভার ছবি বাবা মাকে দেখিয়েছি, তাদের দুইজনেরই অনেক পছন্দ হয়েছে। তোমরা যদি কিছু মনে না করো তাহলে কি আমরা আজই দেখতে আসতে পারি? অর্জুন বলে অবশ্যই। অর্জুন বাসায় কল দিয়ে জানালে মা এসে শোভাকে বলে তাড়াতাড়ি রেডি হ, ছেলেপক্ষ দেখতে আসবে। শোভা অবাক হয়ে জিজ্ঞেস করে হঠাৎ এখন কেন? মা বলে বিয়ে তো এভাবে হুট করেই হয়, বেশি কথা না বলে ওঠ, এই গয়না আর শাড়িটা পরে নে। কিছুক্ষণ পর শিবা তার পরিবার নিয়ে আসলে শোভা সবার সামনে চা নিয়ে আসে। শিবার বাবা বলে আমাদের মেয়েকে অনেক পছন্দ হয়েছে, এইসব আশীর্বাদ বা অন্যান্য অনুষ্ঠানে সময় নষ্ট না করে একবারে বিয়ে দিয়ে দেই, কি বলেন? শোভার পরিবার বেশ অবাক হয়ে যায়। শিবার বাবা মানে এমএলএ বলে আমাকে ভুল বুঝবেন না, আমাদের কিছুই লাগবে না, আমরা শুধু মেয়েকে চাই। শোভা রান্নাঘরে দাঁড়িয়ে তার মাকে জিজ্ঞেস করে তুমি তো বলেছিলে দেখতে আসবে, এখন সোজা বিয়ের কথা কেন বলছে? মা বলে চুপ কর, যা হয় ভালোর জন্যই হয়। এমএলএ বলে আমার একটা অনুরোধ আছে, কোনো ভালো একটা কমিউনিটি সেন্টার বুক করবেন, আর যেহেতু আমরা পলিটিক্যাল পার্টি তাই 10,000-এর মতো মেহমান আসবে। ঠিক তখনই শোভা এমএলএ এর মুখের উপরে বলে দেয় এই বিয়েতে আমি রাজি না। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে যে শোভা এমন কেন বলল। এমএলএ বেশ অপমানিত বোধ করে। ঋষির মা শোভাকে বুঝিয়ে বলে এসব কি করছিস, বড়দের সামনে এভাবে কথা বলতে হয় নাকি, যা এখান থেকে। শোভা চলে গেলে ঋষির মা শোভার হয়ে ক্ষমা চেয়ে বলে ছোট মানুষ তো, টেনশনে হয়তো ভুল বলে দিয়েছে। শোভা এবার তেড়ে এসে বলে কে ছোট মানুষ? আমি আর তোমার বড় ছেলে একে অপরকে ভালোবাসি আর আমরা একে অপরকে বিয়ে করতে চাই। উপস্থিত সবাই যেন আকাশ থেকে পড়ে। এই কথা শোনার পরে শিবা তার পরিবার নিয়ে চলে যায়। অর্জুন তাদের পিছন পেছন রাগ ভাঙাতে আসলে এমএলএ গাড়িতে ওঠার আগে বলে তুমি যদি তোমার বোনকে আমার ছেলের সাথে বিয়ে দিতে চাও তাহলে আগে তোমার বোনকে জিজ্ঞেস করা উচিত ছিল। এত বছর তোমরা একসাথে থেকেছো, এসব বুঝতে পারোনি? তুমি যদি এটাই না দেখতে পাও যে তোমার বাসায় কি হচ্ছে, তাহলে সমাজে কি চলছে তা কিভাবে বুঝবে আর সমাধানই বা কিভাবে করবে? একটা কথা মনে রাখবে, রাজনীতিতে নামতে হলে জীবনের থেকেও সম্মানকে সবচেয়ে বেশি আঁকড়ে ধরতে হবে। এমএলএ এর এই কথায় অর্জুনের আত্মসম্মানে আঘাত লাগে। অর্জুন প্রচুর রেগে ভেতরে এসে শোভার চুলের মুঠি ধরলে রামুডু বলে মেয়ে মানুষের গায়ে হাত দিতে হয় না। অর্জুন বলে ঠিকই বলেছেন বলেই রেগে বাইক নিয়ে বেরিয়ে পড়ে বালুর অফিসে। অফিসে ঢুকেই হুট করে বালুকে মারতে মারতে বলে এত সাহস হয় কিভাবে, আমার বোনের সাথে প্রেম করিস? তোকে যদি আমার বাসায় দেখেছি তাহলে একদম শেষ করে দিব। ঋষি আর রাধা সারাদিন ঘুরে ফিরে বাসায় ফিরতে বেশ রাত হয়ে যায়। বাসা থেকে বেশ দূরে নেমে রাধা বলে একসাথে গেলে সবাই বুঝে যাবে, আমি আগে যাই, তারপর তুমি 10 মিনিট পরে আসো। 10 মিনিট পর ঋষি মনের সুখে গান গেতে গেতে উপরে উঠতেই দেখে দাদি বালুর পাশে বসা। বালুর হাত মাথা আর পায়ে ব্যান্ডেজ। ঋষি জিজ্ঞেস করে কি হয়েছে? বালু বলে বাইক অ্যাক্সিডেন্ট। ঋষি বিষয়টাকে পাত্তা না দিয়ে চলে যেতে গিয়েও আবার কি মনে করে কাছে এসে বলে দেখে তো অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে না। দাদি বলে লুকাচ্ছিস কেন, বলে দে। উপর থেকে অসহায়ের মতো বাবা মাও নেমে আসে। সব শোনার পরে ঋষি প্রচুর রেগে অর্জুনের বাসায় আসে। বাইরে বিদ্যুৎ চমকানো শুরু করে। আজ খুব ভয়ানক কিছু হতে চলেছে, আকাশ যেন তারই ইঙ্গিত দিচ্ছে। ঋষি এক লাথি দিয়ে মেইন গেট খুলে অর্জুনকে চিৎকার করে ডাকে। অর্জুন বাইরে আসলে ঋষি কিছু চিন্তা না করেই অর্জুনকে মারা শুরু করে। অর্জুনও কম নাকি, দুজনের মধ্যে শুরু হয়ে যায় তুমুল মারামারি। কেউ তাদেরকে থামিয়ে পারে না। ঋষির বাবা মা এসেও থামানোর চেষ্টা করে কিন্তু পারে না। টানা হিচড়ায় চানটি ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলে দুজনেরই হুঁশ ফেরে। এরপর একে একে তাদের মায়েরাও একে অপরকে দোষ দিতে শুরু করে। অর্জুন বলে আমার বোনকে প্রেমে জালে ফাঁসানোর জন্য আর আমার গায়ে হাত তোলার জন্য তোমাদেরকে পুলিশে দিতে পারি, কিন্তু এত বছরের সম্পর্কের জন্য ছেড়ে দিলাম। এরপর যদি তোদেরকে এই বাসায় আর দেখেছি তাহলে খুন করে ফেলবো। ঋষি বলে কর, কেমন পারিস আমিও দেখবো। দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেলে চাঁদি তাদেরকে আটকায়। অর্জুন শোভাকে দেখে বলে আজ একটা ভালো শিক্ষা পেয়েছি, আগে পরিবারকে জানতে হবে তারপর দুনিয়া। বাবা মাকে বলে তোমাদের জীবনে যদি আমার একটুও মূল্য থাকে তাহলে তোমরা আমার বিপক্ষে যাবে না, না হলে আমাকে আজীবনের জন্য হারাবে, বলেই দেয় হাঁটা। অর্জুনের মা কান্না করতে করতে ভেতরে চলে যায়। ঋষির মা আর দাদি তাদের বাসায় ফিরে আসে, কিন্তু দুই বন্ধুর এত বছরের বন্ধুত্ব আজ এভাবে শেষ হয়ে যাচ্ছে দেখে দুজনেই ভীষণ কষ্ট পায়। আর সবার থেকেও বেশি কষ্ট পায় রাধা। 10 বছর পর ফাইনালি তাদের ভুল বোঝাবুঝি শেষ হয়েছিল, আজ আবার কি থেকে কি হয়ে গেল। ঝুম বৃষ্টি শুরু হয়ে গেলেই ঋষি রাধাকে দেখে চলে যায় আর রাধা সেখানে দাঁড়িয়েই কান্না করতে থাকে। ক্ষণিকের মধ্যেই হাসি খুশি দুই পরিবারের সব
খুশি শেষ হয়ে তারা হয়ে গেল একে অপরের শত্রু। পরের দিন সকালে ঋষি বেলকনিতে দাঁড়ালে কিছুক্ষণ পর অর্জুনও তার বেলকনিতে আসে। দুজনেই খেয়াল করে নিচে তাদের বাবা জগিং করে আসছে, কিন্তু এই প্রথম তারা আলাদা আলাদা জগিং করছে। গত রাতে ঝগড়ার পরে তারা একে অপরের সাথে কোনো কথাই বলেনি, চুপচাপ একে অপরকে দেখে যার যার বাসায় চলে যায়। ঋষি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নেমে দেখে বাবা চুপচাপ এক কোনায় বসা। কলিং বেল বাজলে দেখে মেইড মাঙ্গা এসেছে। ঋষি অবাক হয়ে খেয়াল করে রাধা স্কুটি নিয়ে চলে যাচ্ছে, অথচ সে সব সময় আগে তার বাবাকে ইনসুলিন দিয়ে যেত। মাঙ্গা ভেতরে আসতেই ঋষির মা চিৎকার করে বলে যে তুই এত দেরিতে কেন আসলি। মাঙ্গা বলে পাশের বাসায় অনেক কাজ ছিল। মা বলে দুই বাসায় কাজ করা চলবে না, এখন সিদ্ধান্ত নে কোথায় কাজ করবি। মাঙ্গা মনে মনে বলে আরে ওই বাসা থেকেও তো একই কথা বলেছে, ওই বাসায় আমার ভাগ্নি গঙ্গাকে পাঠাবো আর আমি এখানেই কাজ করব। ঋষি বাবাকে ইনসুলিন দিতে যায়, তবে রোজ রাধাই বাবাকে ইনসুলিন দেয়। সবসময় হাসি খুশি থাকা বাবাকে এমন মনমরা দেখে ঋষিরও অনেক খারাপ লাগে। ঋষি কলেজে এসে রবি আর বাকিদেরকে গত রাতের সব ঘটনা খুলে বলে। রবি বলে তুই অন্য এক ছেলেকে মেরেছিলি, তাই রাধা রেখে তোর সাথে 10 বছর কথা বলেনি, আর এখন ওর ভাইকেই মেরেছিস, এবার তো আরো 25 বছর ভুলে যা। ঋষি বলে আমি তো আগে শুরু করিনি, ওর ভাই আগে আমার ভাইকে মেরেছে, আমি ওর উপর রাগ না, কিন্তু আমি আগে কথাও বলবো না। দূর থেকে রাধাকে যেতে দেখে রবি রাধাকে ডাক দিলে রাধাকে কিছু বলার আগেই রাধা বলে দেখো এটা আমাদের পারিবারিক বিষয়, তুমি এসবের মধ্যে এসো না। আমরা আগেও কথা বলিনি, কিন্তু তখন আমাদের মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু এখন আর সেটাও নেই, আর কখনো হবেও না। ঋষি উঠে দেয় হাঁটা। রাধা আর একদিকে হাঁটা দিলে অনন্যা বলে এই আবার কি থেকে কি হয়ে গেল। রবি বলে আমরা কি এত সহজে হার মানবো নাকি, পরের সপ্তাহে মেডিকেল ক্যাম্প আছে, কিছু একটা প্ল্যান তো অবশ্যই করব। টিভি দেখতে গিয়ে অর্জুনের মা টিভি চালাতে পারে না, কারণ রিমোট কাজ করছে না। রামুডুকে দেখতে বলে রামুডু বলে আরে এটা তো চান্টির রিমোট, বলেই চুপ হয়ে অর্জুনের দিকে তাকায়। অর্জুন তখন খাচ্ছিল, বাবার মুখে চান্টির নাম শুনে অর্জুন বেশ রেগে যায়। খাওয়া রেখে উঠে এসে রিমোট নিয়ে সেটা ভেঙে ডাস্টবিনে ফেলে দেয়, আর বাবা মাকে বলে সময় বদলেছে, তাই নিজেকে পরিবর্তন করো। পরের সপ্তাহে মেডিকেল ক্যাম্পে যাওয়ার জন্য বাস এসে রাধা আর ঋষির বাসার মাঝ বরাবর দাঁড়ায়। বাসে উঠে দেখে তাদের দুজনের জন্য পাশাপাশি সিট রাখা। রাধা সবাইকে বলে আমার পাশে এসে বসো, আমি ওর পাশে বসবো না, কিন্তু কেউ তার কথাকে পাত্তাই দেয় না। রাধাও দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকে। গাড়ি স্টার্ট দিলে ঋষি গিয়ে জানালার সিটে বসে পড়ে। উপায় না পেয়ে রাধাকেও তার পাশে বসতে হয়। রাধা রেগে তার ব্যাগ বন্ধুর কোলে ছুঁড়ে মারে। রাত হয়ে যায়, বাসের সবাই ঘুমাচ্ছে, কিন্তু ঋষি তার ভালোবাসাকে মুগ্ধ হয়ে দেখতে থাকে। দেখতে দেখতে সকাল হয়ে যায়, কিন্তু ঋষি তখনও রাধাকে দেখেই যাচ্ছে। রাধার ঘুম ভাঙলে ঋষি তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নেয়। ক্যাম্পে পৌঁছে গেলে সবাই একে একে বাস থেকে নেমে দেখে সামনে এক লোক বাইক নিয়ে অপেক্ষা করছে। রাধা নামার সাথে সাথেই লোকটা রাধাকে ফোন ধরিয়ে দিয়ে বলে আপনার ভাই কলে আছে। রাধা অর্জুনের সাথে কথা বলে কল কাটলে লোকটা বলে চলেন আপনার কটেজ রেডি। রাধা বলে আমি তো এদের সাথে এসেছি, এদের সাথেই থাকবো। লোকটা বলে আপনি ভাঙাচোরা বিল্ডিং এ কিভাবে থাকবেন, সুন্দর কটেজ আছে, চলেন। অর্ণা জিজ্ঞেস করে তোর ভাই আবার এসব করতে গেল কেন। রাধা বলে যখন কেউ ভালোবাসে তখন এভাবেই যত্ন নেয়। ঋষি টিটকারি করে বলে এটাকে যত্ন না বরং ইনসিকিউরিটি বলে। রাধা ঋষিকে পাত্তা না দিয়ে সিধি নামের লোকটার সাথে কটেজে চলে যায়। সবাই ফ্রেশ হয়ে বাইরে আসলে ডক্টর সবাইকে এক গ্রামে নিয়ে আসে। এরপর টিম বানিয়ে এক এক বাসা যেতে বলে। সবার শেষে থেকে যায় রাধা আর ঋষি, তাই নিরুপায় হয়ে তারাই টিম হয়ে যায়। একটা বাসায় ঢুকতে গেলেই সেই বাসার মালিক উপরে গাছ থেকে বলে আমার বাসায় কোনো রুগী নেই, তাই যাওয়া লাগবে না। ঋষি আর রাধা তার কথা শুনে চলে যেতে গেলেই লোকটা হুট করেই গাছ থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। দুই নব্য ডক্টর পালস ঠিকমতো চেকও করতে পারে না। রাধা একটা ইঞ্জেকশন দিতে গেলে এক মহিলা বলে আরে আগে দেখবেন তো লোকটা মারা গেছে কিনা। রাধা আর ঋষি বেশ ঘাবড়ে যায়। তখনই লোকাল এক ডক্টর এসে পানি ছিটা দিলে লোকটার হুঁশ ফিরে আসে। লোকাল ডক্টর টিটকারি করে বলে তোমরা এভাবে কাজ করলে জীবনেও কাজ করতে পারবে না, এখন আলাদা হয়ে কাজ করো। এক বাচ্চা রাধাকে বলে আমার বাবা কিছুক্ষণ পরেই আসবে, আপনি কি তাকে চেক করে যাবেন। সন্ধ্যা হয়ে যাওয়ায় বাকিরা ফিরে গেলে রাধা বাচ্চাটার বাবাকে চেক করার জন্য থেকে যায়। রোগী চেক করে বাসায় ফেরার সময় অনেক রাত হয়ে যায়। গ্রামের নির্জন রাস্তায় হঠাৎ কারেন্ট চলে গেলে রোডের আলো বন্ধ হয়ে যায়। এত অন্ধকারে রাধা প্রচুর ভয় পেয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে একটা বাইক হর্ন বাজিয়ে লাইট জ্বালায়। রাধা পিছনে ফিরে দেখে ঋষি দাঁড়ানো। রাধা যেন প্রাণ ফিরে পায়। ঋষি বাইক নিয়ে এগিয়ে আসলে বাইকের আলো কিছুটা দূরে পড়ে। রাধা হেঁটে হেঁটে সেই পর্যন্ত যায়। আবার অন্ধকার হলে ঋষি আবার একটু এগোয়। রাধা আবার আলো পেয়ে হাঁটা শুরু করে। এভাবে রাধাকে কটেজ পর্যন্ত পৌঁছে দেয়। রাধার মুখে মুচকি মুচকি হাসি। ঋষি রাধার রুমে যাওয়া পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে থাকে। সকালে কটেজের সামনে অসংখ্য অটো দাঁড়ানো দেখে রবি জিজ্ঞেস করে এসব কি। ডক্টর বলে আরে বোকা, গ্রামে ছোট ছোট গলিতে বাসকে ঢুকতে পারবে, তাই অটো আনা হয়েছে। সবাই অটোতে করে উঠতে গেলেই রবি জিজ্ঞেস করে ঋষি কোথায়। লোকটা বলে আগের অটোতেই চলে গেছে। এটা শুনে রাধার বেশ মন খারাপ হয়। পাহাড়ি রাস্তায় উঠলে দেখে সামনে বিশাল এক জ্যাম। অনন্যা একজনকে জিজ্ঞেস করে কি হয়েছে। লোকটা বলে সামনে অটোর অ্যাক্সিডেন্ট
অ্যাক্সিডেন্ট হয়েছে, এক ডক্টরের অবস্থা বেশ খারাপ। এ কথা শুনে রাধার মনে অজানা ভয় হতে শুরু করে। সাথে সাথেই অটো থেকে নেমে ভিড় ঠেলে এগিয়ে দেখে ঋষি জিনিসপত্র ফেলানো। অস্থির হয়ে রাধা তাড়াতাড়ি করে জঙ্গলের রাস্তা দিয়ে দৌড়ে হাসপাতালে এসে দেখে অন্য একজন বিছানায় শোয়া, আর ঋষি তার ট্রিটমেন্ট করছে। ঋষিকে শুতে দেখে রাধা যেন প্রাণ ফিরে পায়। ঋষি পেছন ফিরে রাধার দিকে তাকাতেই রাধা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ঋষি বুঝতে পারে না যে হয়েছে কি। রাধা কিছু না বলেই আবার চলে যায়। সিঁড়ি দিয়ে নামতে গেলেই পেছনে ফিরে দেখে ঋষি পেছনে দাঁড়িয়ে মুচকি হাসছে। ব্যাস, আবারও তাদের দুজনের রাগ ভেঙে তারা এক হয়ে যায়। ক্যাম্প শেষে বাসায় ফিরে এসে রাধা আর ঋষি ভেতরে আসে দেখে ঋষির পরিবার এক পাশে দাঁড়ানো আর রাধার পরিবার অপর পাশে। রামুডো পূজা শুরুর জন্য নারকেল ভাঙতে গেলে মন খারাপ করে চাঁটির দিকে তাকায়। আর কারো বিষয়টা খারাপ না লাগলেও রামুডো ঋষি আর রাধার অনেক খারাপ লাগে। যারা আজীবন দুই শরীর এক আত্মা ছিল তারা আজ আলাদা পূজা করছে। ঋষি আর রাধার আগের সুন্দর দিনগুলোর কথা মনে পড়ে, যখন এই দুই বন্ধু মিলে কতটা আনন্দ আর পাগলামি করতে করতে একসাথে নেচে গিয়ে পূজা করত। আর আজ দুই পরিবার চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে আছে। গভীর রাতে পানির ট্যাঙ্কির মধ্যে কারোর কথা বলার শব্দ আসে, কারণ ট্যাঙ্কির মধ্যে ঋষি আর রাধা লুকিয়ে লুকিয়ে গল্প করছে। ঋষি মন খারাপ করে বলে, আমার কিছুই ভালো লাগছে না। আমরা যখন কথা বলতাম না তখন দুই পরিবার এক ছিল, আর এখন আমরা এক হয়েছি আর তারা আলাদা হয়ে গেছে। আমাদের ভালোবাসা তখনই পূর্ণতা পাবে যখন আমরা দুই পরিবারকে এক করতে পারবো। রাধা বলে, ঠিকই বলেছ, আমাদের ভালোবাসা দুই পরিবারের খুশিতেই পূর্ণতা পাবে। সকালে বালুকে জিম করতে দেখে ঋষি উস্কে দিয়ে বলে, বাহ, ভালোই তো, অর্জুনের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য রেডি হচ্ছিস তাই না? বালু মজা নিয়ে বলে, যদি আমার প্রতিশোধ নিতেই হয় তাহলে শুরু তো তোকে দিয়ে করতে হবে। ঋষি আগুনে ঘি ঢালার জন্য বালুকে জিজ্ঞেস করে, তোমার লাভ স্টোরি তো ভালোই ছিল, কিন্তু শুরু হলো কবে থেকে? বালু বলে, তোর তা জেনে কাজ নেই, তুমি আগেই অনেক কিছু করেছো। এদিকে রাধা ও শোভাকে একই প্রশ্ন করে যে এই লাভ স্টোরি শুরু হলো কবে থেকে। শোভা জিজ্ঞেস করে, তা দিয়ে তোর কি? রাধা বলে, এমনি কৌতূহল হলো তো তাই জিজ্ঞেস করলাম। শোভা বলে, কেন, আমার লাভ স্টোরি দিয়ে মুভি বানাবি নাকি? ঋষি আর রাধা ছাদে এসে দুজন দুইমুখী হয়ে বলে, কেউ কিচ্ছু বলছে না। রাধা জিজ্ঞেস করে, তাহলে এখন কি করব? ঋষি কিছু একটা চিন্তা করে পেছন দিকে সরে তার মায়ের একটা শাড়ি রাধার ছাদে ছুঁড়ে মারে। রাধা প্ল্যান বুঝে যায়। কিছুক্ষণ পরে যখন দুজনের মা ছাদে কাপড় ওঠাতে আসে তখন ঋষি আর রাধাও সেখানে আসে। রাধা তার মাকে বলে, আন্টির শাড়ি মনে হয় এপাশে উড়ে এসেছে। রাধার মা বলে, আসুক, ওরা তো আর চাইনি। রাধা ঋষিকে ইশারা দিয়ে বলে, না, কাজ হচ্ছে না। ঋষি তার মাকে বলে, মা, তোমার শাড়ি মনে হয় ওই ছাদে উড়ে গেছে। মা বলে, যাক, ওই শাড়ি ওই মহিলাই আমাকে দিয়েছিল, ওই শাড়ি আমার আর লাগবে না। এই কথা শুনে রাধার মা রেগে বলে, তাই নাকি? ঠিক আছে, এই শাড়ি নে, এটা তুই আমাকে দিয়েছিলি, আমারও লাগবে না, বলেই শাড়িটা ছুঁড়ে মারে। ঋষির মা রেগে মাঙ্গাকে ডাক দিয়ে বলে, তুই না শাড়ি চেয়েছিলি, এই নে, এটা তোর শাড়ি। রাধার মাও গঙ্গাকে ডেকে সেই শাড়িটা দিয়ে দেয়। এসেছিল মিলাতে, উল্টা আরো ঝামেলা বেঁধে গেল। রাধা হতাশ হয়ে বলে, এটা তো ওয়ার্ল্ড ওয়ার বানিয়ে দিয়েছে। তবে ঋষি তো আর এত সহজে হাল ছাড়বে না, তাই পরের প্ল্যানের জন্য রেডি হয়। মন্দিরের সিঁড়িতে বসে বাদাম খেতে খেতে রাধা জিজ্ঞেস করে, তোমার প্ল্যান কি, বললে না তো? ঋষি জিজ্ঞেস করে, রোজ সন্ধ্যা 7টায় আমাদের মায়েরা কি করে? রাধা চিন্তা করে বলে, তা তো সিরিয়াল দেখে যেখানে নায়িকারা মন্দিরে যায়। ঋষি রাধাকে বলে, আমাদেরও এমন কিছুই করতে হবে। রাধা জিজ্ঞেস করে, মায়েরা কি আসবে? ঋষি বলে, আরে বোকা, আজ শুক্রবার, অবশ্যই আসবে। ঠিক তখনই রাধা খেয়াল করে তাদের দুজনের মা আসছে। ঋষি আর রাধা লুকিয়ে দেখতে থাকে যে দুজন কি করে। পূজা করে ঘোরার সময় ঋষির মা আগে হাঁটা শুরু করে, কিন্তু রাধার মা আগে থাকবে বলে ঋষির মা এক ঘুরিয়ে দিয়ে আসলে এরপর রাধার মা হাঁটা শুরু করে। এই একই কাজ ঋষির মাও করে। বেচারা ঋষি আর রাধা এদের কাণ্ড দেখে হতাশ হয়ে যায়। কিছুক্ষণ পর ঋষির মা মন্দিরের ভেতরে গেলে বাইরে রাধার মা কোন এক সিরিয়ালের নায়ককে দেখতে পায়। দৌড়ে তার কাছে এসে অনেক খুশি হয়ে বলে, আমার ভাবি আপনার অনেক বড় ফ্যান, দাঁড়ান তাকে ডাক দেই, বলেই ঋষির মাকে ডাকে। ফেভারিট হিরোকে দেখে ঋষির মাও খুশিতে দৌড়ে আসে। দুজনের সব ঝগড়া ভুলে আবারও পুরনো বান্ধবীর মতো সিরিয়ালে এসে ডক্টর বাবুর সাথে কথা বলতে থাকে। দূর থেকে এসব দেখে ঋষি আর রাধা তো অনেক খুশি হয়ে যায়। রাধার মা বলে, আপনি এখানে নিশ্চয়ই ওই কালনাগিনী মায়েরিকে এনেছেন? ডক্টর বাবু বলে, না না, আমি এখানে শুটিং এ আসিনি, আসলে আমার পরিবারের জন্য প্রার্থনা করতে এসেছিলাম। পরিবারের সৌন্দর্য তো একসাথে থাকাতেই, তাই না? ঝুড়ির বিভিন্ন ধরনের ফুল যেমন এক করে মালা বানালে তার সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়, তেমনি পরিবারের সবাই মিলেমিশে থাকলে তাদের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। বলেই ডক্টর বাবু চলে গেলে দুই মায়ের দুজনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ তারা তো রাগ করেছিল। তাই দুজনেই দুই দিকে হাঁটা শুরু করে। রাধা ঋষিকে বলে, এই প্ল্যান কাজ করবে তো? ঋষি বলে, করবে না আবার? দুইজন ওই সিরিয়ালের 1000 এপিসোড একসাথে দেখেছে, প্ল্যান তো অবশ্যই কাজ করবে। হয়ও ঠিক তাই। দুই মা একই অটোতে করে বাসায় ফেরে। রাতে রাধা ঋষির সাথে দেখা করতে এসে বলে, আজ দুই মাকে যেভাবে মিলিয়ে দিয়েছি তেমনি এক জবরদস্ত প্ল্যান বানিয়ে দুই বাবাকে মিলিয়ে দাও। ঋষি বলে, ও আমি প্ল্যান বানাবো আর তুমি বসে বসে মজা করবে? রাধার আতে ঘা লাগলে বলে, তোমার কি মনে হয় আমি প্ল্যান
প্ল্যান বানাতে পারবো না। ওকে, তুমি তাহলে তোমার মতো প্ল্যান বানাও, আমি আমার মতো বানাবো, ঠিক আছে? ঋষি মজা নিয়ে বলে, প্ল্যান বানানো এত সহজ না, বুঝলে? এসব তোমার দ্বারা হবে না। রাধা ইশারায় বলে, দেখো শুধু যে আমি কি কি করতে পারি। পরের দিন সকাল হতেই রাধা, যে ঘরের একটা কাজও করে না, সে সোজা মায়ের কাছে এসে বলে, আজ বাবাকে সকালের কফি আমি দিব। মা অবাক হলেও কিছুই বলে না। রাধা সোজা বাবার রুমে এসে দেখে বাবা ওয়াশরুমে। ব্যাস, এই সুযোগের অপেক্ষায় তো সে ছিল। তাই বাবার ফোন নিয়ে সোজা বারান্দায় এসে হোয়াটসঅ্যাপে চানটিকে মেসেজ দিয়ে বলে, হাই ব্রো। সাথে সাথে অপর পাশ থেকে মেসেজ আসে, হাই। রাধা বলে, তোকে অনেক মিস করছি, এমনকি রাতের স্বপ্নেও তোকেই দেখছি, চল আজ দেখা করি। সাথে সাথেই চানটি মেসেজ দেয়, চল দেখা করি। রাধার খুশি দেখে কে, সে তো খুশিতে লাফিয়ে লাফিয়ে বিল্ডিং প্রায় ভেঙেই ফেলার অবস্থা। কিছুক্ষণ পর কলেজে এসে রাধা খুশিতে লাফাতে লাফাতে ঋষিকে বলে, এমন প্ল্যান বানিয়েছি না যে চান্টি আঙ্কেল নিশ্চয়ই আবেগে কান্না করে দিয়েছে। ঋষি বলে, আরে না না, আমি এমন প্ল্যান বানিয়েছি যে রামুডু আঙ্কেল নিশ্চয়ই কান্না করছে। রাধা বলে, প্লিজ আমি আগে বলবো। ঋষি বলে, ঠিক আছে বলো। রাধা তার পাঠানো মেসেজের কথা শোনাতেই ঋষি মেসেজের রিপ্লাইও বলে দেয়। তার মানে এই দুই বলদের এতটাই মিল যে দুইজন না জানা সত্ত্বেও একই প্ল্যান বানিয়ে দুইজনে ভেবে নিয়েছে তাদের প্ল্যান সাকসেসফুল। দুজনের মুড অফ হয়ে গেলে দুইজন বলে, চলো পুরোনো কোনো মুভি দেখে মুডটা ভালো করি। যেই ভাবা সেই কাজ। দুইজন চলে আসে মুভি দেখতে। মুভিতে রোমান্টিক গান শুরু হতেই নিচে থাকা সবাই খুশিতে নাচতে থাকে। রাধা আর ঋষি খেয়াল করে নিচে তাদের দুজনের বাবাই বাচ্চাদের মতো নাচছে। দুজনে অবাক হয়ে তাকিয়ে থাকে। ঋষি খুশি হয়ে রাধাকে বলে, আরে এরা তো কখনো আলাদাই হয়নি, এদের চালাকি ধরা আসলেই অসম্ভব। বলেই দুজন দুজনকে জড়িয়ে ধরে। বাবা আর মাদেরকে মেলানোর মিশন কমপ্লিট। তাই রাধা আর ঋষি তাদের বন্ধুদেরকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে আসে। কলেজের সেই কাপল একে অপরের সাথে পাঞ্জা লড়ছে। সেটা হেরে গেলে রবি ঋষিকে বলে, তুই রাধার সাথে পাঞ্জা লড়তো, দেখি কে জিতে। ঋষি বলে, মেয়েদের সাথে আমি লড়ি না। বেচারি হেরে কান্না করবে। রাধা চেয়ারে বসলে সবার জোড়াজড়িতে ঋষিও বসে। রাধা যখন দেখে সে ঋষির সাথে পেরে উঠছে না, তখন পাশের গ্লাসের পানি ঋষির মুখে ছুঁড়ে মারে। ঋষি বল ছাড়তেই রাধা হাত নামিয়ে দিলে সে জিতে যায়। এটা কিছু হলো? ঋষিও কি এত সহজে ছেড়ে দেবে? তাই পানির বোতল নিয়ে রাধার মুখে পানি ছোড়ার জন্য দৌড়াতে থাকে। দৌড়াতে দুইজন রাস্তায় চলে আসলে রাধা পানি থেকে বাঁচতে মাথা নামিয়ে নেয় আর পানি গিয়ে পড়ে অর্জুনের মুখে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এখানেও ঠিক তাই হয়েছে। রাধা কিছু বলতে গেলে অর্জুন এক ঝাড়ি দিয়ে রাধাকে বাসায় পাঠায়। রাধা যেতেই ঋষি অর্জুনকে বলে, ভাইয়া আপনি ভুল বুঝছেন, কে শোনে কার কথা। অর্জুন তেরে ঋষির দিকে আসলে ঋষি সরে যায়। অর্জুন রেগে ঋষির গায়ে তক্তা মারলে ঋষি সেটাও হাত দিয়ে ঠেকিয়ে দেয়। ঋষি বলে, ভাইয়া রাস্তায় কেন সিন ক্রিয়েট করছেন? অর্জুন রেগে বলে, একই তো আমি তোর ভাই না, আর আমি কি করব না সেটা তুই বলার কে? বলেই মারতে গেলে অর্জুনের পার্টির লোকেরা এসে বলে, সামনে ইলেকশন, নিজেকে সামলাও। অর্জুন রাগে কটমট করতে করতে বলে, ইলেকশন বলে বেঁচে গেলি, ইলেকশনটা যাক, তোকে আমি দেখে নিব। প্রচুর রেগে বাসায় এসে সোজা রাধা রুমে এসে দেখে রাধা কান্না করছে। তাই শান্তভাবে বলে, তোকে আমি কিছুই বলবো না, তবে যে আমার গায়ে হাত তুলেছে তুই তার সাথে ঘুরে প্রমাণ করে দিয়েছিস তুই ওকে আমার থেকে বেশি ভালোবাসিস। তাই আজ থেকে ভুলেও আমাকে ভাই বলে ডাকবি না। বলেই বের হয়ে যায়। মা বাইরেই দাঁড়ানো। ছেলের এমন ব্যবহার দেখে মাও মনে মনে অনেক কষ্ট পায়। রাধা কি করবে নিজেও বুঝতে পারে না, তাই সেভাবেই দাঁড়িয়ে কান্না করতে থাকে। ঋষি অনেক চিন্তায় আছে তার আসলে কি করা উচিত। রবি আর বাকি বন্ধুরা এসে বলে, কি করবি এখন? ঋষিকে হতাশ করা কি এতই সোজা? ঋষি বলে, প্রত্যেক সমস্যার সমাধান সমস্যার সাথেই থাকে, শুধু আমাদেরকে সমস্যাটা ভালো করে দেখতে হবে। তাই আজ থেকে অর্জুন যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। সকাল হতেই অর্জুনের ক্যাম্পিং এ ঋষি এসে পাগলের মতো উড়াধুরা নাচতে থাকে। অর্জুন বিরক্ত হয়ে বলে, আজকের ক্যাম্পিং বন্ধ, সবাইকে ফিরে যেতে বলো, আর সবার আগে এই ছেলেকে বের করো। ঋষি বলে, আমরা এখানে আমাদের হিরোর জন্য এসেছি, তাই সে না বলা পর্যন্ত আমরা কোথাও যাব না। নিশ্চয় ভাবছেন ঋষির হিরোটা আবার কে? আর অর্জুনের আজন্ম শত্রু রানা। রানা বলে, এখন থেকে এ আমাদের ক্যাম্পিং এ সব সামলাবে। অর্জুনের ইচ্ছা না থাকা সত্ত্বেও ঋষির সাথেই ক্যাম্পিং এ যেতে হয়। ঋষিও বেশ মজা নিয়ে স্লোগান দেয়। একটা বস্তির মধ্যে আসতেই একটা মহিলার চিৎকার শুনে সবাই দৌড়ে গিয়ে দেখে মহিলাটার ছেলে হুঁশ হারিয়ে পড়ে গেছে। ঋষি পালস চেক করে বলে, পালস খুবই কম, তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া লাগবে। অর্জুন দ্রুত এসে ছেলেটাকে তার গাড়িতে উঠিয়ে ছেলেটার মাকে বলে, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যান। মহিলাটি দাঁড়িয়ে ইতস্তত করে বলে, আসলে আমার কাছে টাকা নেই। অর্জুন দ্রুত টাকা বের করে দিলে মহিলাটি গাড়িতে ওঠে। পরের দিন থেকে শুরু হয় বোটিং। লাইনে দাঁড়ানো কিছু লোক কেন যেন প্রচুর ঘামছে। তাদের দেখে সন্দেহ হলে ঋষি এসে একজনকে দেখে বলে, কি হয়েছে, এত ঘাবড়াচ্ছ কেন? দেখি তো হাতে ওটা কি? ও প্রথম ভোটেই কারচুপি করতে এসেছো? দূর থেকে এসব দেখে রানা এসে ঋষিকে বলে, এরা আমার লোক, আর ওই যে অপোজিশন পার্টির লোকটা সেও আমাদেরই লোক। পার্টি প্রেসিডেন্ট সাপোর্ট করেছে বলে অর্জুন ইউথ লিডার হবে তা আমি
কোনোদিনও হতে দিব না, তাই যা হচ্ছে চুপচাপ হতে দাও। ঋষি রেগে বলে, আমি এখানে অর্জুন ভাইয়ের জন্য এসেছি, তাই আমি এসবে অবশ্যই নাক গলাবো। বলে রানার লোকদেরকে ধরে মারতে মারতে বলে, আজ তোদের সবার ভোট চুরির স্বাদ একদম মিটিয়ে দিব। ঋষিকে থামাতে পুলিশ দৌড়ে আসে। ঋষিকে থামাতে ব্যর্থ হলে অর্জুন এসে ঋষিকে থামতে বলে। ঋষি বলে, ভাইয়া এরা ভোট চুরি করছে, ওই রানা বিপক্ষ দলের সাথে হাত মিলিয়ে আপনাকে হারানোর ষড়যন্ত্র করছে। অর্জুন রানার উপর রাগ করবে কি উল্টা ঋষিকে বলে, আমি এর কারণে পার্টিতে এসেছি আর তুমি তাকেই দোষ দিচ্ছ। পুলিশ অফিসারকে বলে, ওকে এখনই ধরে নিয়ে যান, ও আসলে আমাদের সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে। ওর মতো স্টুডেন্টদের ইলেকশনে কি কাজ, ওকে এখনই নিয়ে যান তো। ঋষি হতবাক হয়ে অর্জুনকে দেখে। একেই বলে, যার জন্য করি চুরি সেই বলে চোর। একদিকে ঋষি কোনো অপরাধ না করেই জেলে, আর অর্জুন বিশাল ভোট নিয়ে জিতে উৎসবে ব্যস্ত। রাধার বাবা ঋষিকে জেল থেকে ছাড়াতে আসলে ঋষি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রাতে ঋষি বাসায় ফিরলে বাবা প্রচুর রেগে ঋষিকে ঘর থেকে টানতে টানতে বের করে বলে, এতদিন দুই পরিবার একে অপরের সাথে কথা বলুক না বলুক অন্তত সামনাসামনি তো ছিল, কিন্তু এখন তোর জন্য সেটাও হারাবে। ঋষি নানাভাবে বাবাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কে শোনে কার কথা। বাবা ঋষিকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। দূর থেকে রাধার বাবা এসব দেখে এগোতে গিয়েও কি ভেবে যেন পিছিয়ে ঘরে চলে যায়। ঋষি উপরে তাকায় দেখে রাধা মন খারাপ করে তার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। ঋষি চুপচাপ সেখান থেকে হেঁটে চলে যায়। সবকিছু ঠিক হয়ে গিয়েছিল, হঠাৎ এক ঝড়ো হাওয়া আর সব বদলে গেল। পরের দিন খবরে প্রচার হয় অর্জুন প্রসাদ আসলে কি ভোটে জিতেছে নাকি লোভ দেখিয়ে জিতেছে। সেদিন বস্তি সেই মহিলাকে তার ছেলের জন্য দেওয়ার টাকার সেই ছবিটাকে মিডিয়াতে বিকৃতভাবে প্রকাশ করা হয়, যেন সবাই এটাই ভাবে অর্জুন টাকার লোভ দেখিয়ে ইলেকশন জিতেছে। সেই মহিলাও মিডিয়ার সামনে এটাই বলে যে অর্জুন টাকা দিয়েছে বলেই আমরা ভোট দিয়েছি। এই খবর দেখে বাবা ঘৃণা চোখে অর্জুনের দিকে তাকায়। পার্টি অফিসের প্রেসিডেন্ট অর্জুনকে জবাবদিহিতার জন্য ডাকলে অর্জুন বলে, আমি কেন টাকা বিলাবো স্যার, সেদিন ওই বাচ্চাটা ইলেকট্রিক শক খেয়ে মাটিতে পড়েছিল, আমি শুধু চিকিৎসার জন্য টাকা দিয়েছিলাম। রানা আর তার বাবা মজা নিয়ে বলে, এখন এসব কাহিনী বানিয়ে লাভ নেই। দুজন পুলিশ অফিসার এসে বলে, আমাদের এখনই অর্জুনকে থানায় নিতে হবে। তখনই এমএলএ এসে বলে, কিছুক্ষণ অপেক্ষা করুন, আমার কিছু জরুরি কথা বলার আছে। বলেই অর্জুনের কাছে এসে বলে, রাজনীতিতে শুধু ভালো মানুষই থাকবে এমনটা না, এখানে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে প্রতিটা পদক্ষেপে টেনে নামাতে চাইবে, তাই না রানা? বলে অ্যালেক্স একটা পেন ড্রাইভ দিলে অ্যালেক্স পেন ড্রাইভ ওপেন করলে দেখা যায় বস্তির সেই মহিলা ইন্টারভিউটা বলছে অর্জুনই আমাদেরকে টাকা দিয়েছে, কেউ টাকা দিলে ভোট তো দেওয়া উচিত, তাই না? মহিলাটির ইন্টারভিউ শেষ হলে সেই সাংবাদিক রানা আর তার বাবার কাছে এসে বলে, স্যার ইন্টারভিউ তো ঠিকঠাক ছিল তাই না? রানা বাবা বলে, এখনই এই ভিডিও সব চ্যানেলে পাঠিয়ে দাও। তার মানে এই সব রানা আর তার বাবার কারসাজি। মহিলাটি এসে রানাকে বলে, আপনারা যেমন বলেছিলেন আমি বলেছি, এখন দয়া করে আমার ছেলেকে ফিরিয়ে দিন। রানা কাউকে কল দিয়ে বলে, বাচ্চাটাকে ছেড়ে দাও। পুলিশ এসে উল্টা রানা আর তার বাবাকেই ধরে নিয়ে যায়। এমএলএ বলে, আজকাল কারোর ভালো করা মানে একটা যুদ্ধ করার সমান। তোমার নিয়ত যেহেতু ভালো তাই সব সময় ন্যায়ের পথে অটল থাকবে আর অবশ্যই সাবধান থাকবে। দেখে ঋষি আর রাধা দুজনেরই মন খুব খারাপ। তাদের ছোটবেলার সেই পুরনো জায়গায় এসে বসেছে। রাধা বলে, তাহলে আমাদের এখন ওঠা উচিত। ঋষি বলে, হ্যাঁ চলো। বলেই দুজনে বড় এক ব্যাগ নিয়ে বাইকে উঠে রওনা দেয়। তার মানে কি এরা শেষমেশ পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে? যাওয়ার পথে অর্জুনকে দেখে ঋষি প্রচুর রাগে পাশের এক লোক থেকে শাবল নিয়ে অর্জুনের দিকে ছোড়ে। শাবলটা পানির পাম্পে লাগতেই জোরে শব্দ হলে অর্জুন তাকাতেই দেখে ঋষি আর রাধা পালাচ্ছে। তাই প্রচুর রেগে জলদি বাইক নিয়ে তাদের পিছু করতে থাকে। একটা পার্কের সামনে আসতেই ঋষি তার বন্ধুকে ইশারা করে। পেছনে হাত পাতলেই রাধা ঋষির হাতে কিছু পিন দেয়। ঋষি পিনগুলো বেলুনে মারতেই এক এক করে সব বেলুন ফাটতে থাকে। দেখা যায় সেই পার্কে বসেই দুই বাবা মনের আনন্দে গল্প করছে। দুই বাবাকে এভাবে দেখে অর্জুন হতবাক হয়ে তাকিয়ে থাকে। দুই বাবা ভয়ে কাচুমুচু করতে থাকে। ঋষি আবারও অর্জুনের সামনে থেকে গেলে অর্জুন তাদের বাইকের পিছু করে। ঋষি হঠাৎই একটা পূজার মধ্যে দাঁড়িয়ে ভিড়ে হারিয়ে যায়। অর্জুন তাদের খোঁজ না পেলে কিছুক্ষণ পরে ঋষি এসে তাকে দেখা দিয়ে আবারও ভিড়ে হাঁটে। ঋষির পিছু করতে করতে অর্জুন এক জায়গায় আসলে ঋষি প্রচুর রেগে একটা ত্রিশূল অর্জুনের দিকে ছুঁড়ে মারে। ত্রিশূল গিয়ে মাটিতে পড়তেই অর্জুন সামনে তাকাতেই দেখে দুই মা মন্দির থেকে গল্প করতে করতে নামছে। মায়েরা দুইজনই অর্জুনকে দেখে ভয়ে দুই পথে হাঁটা শুরু করে। ঋষি অর্জুনকে দেখিয়ে রাধাকে নিয়ে বাইক নিয়ে বের হলেই অর্জুন দ্রুত বাইক নিয়ে তাদের পিছু করে। কিছু দূর আসে দেখে ঋষির বাইক দাঁড় করানো আর ঋষি রাধার সাথে দাঁড়িয়ে গল্প করছে। দ্রুত তাদের কাছে এসে রাধার কাঁধে হাত দিতে দেখে কোথায় রাধা, এ তো রাধার বান্ধবী। অর্জুন বুঝতে পারে ঋষি তাকে এতক্ষণ নাকে দড়ি দিয়ে পুরো শহর ঘুরিয়েছে, তাই রেগে বলে, তোকে আমি দেখে নিব। বলে দ্রুত বাইক নিয়ে বাসার দিকে রওনা দেয়। অনন্যা বলে, তুমি আর রাধা তো তোমাদের পরিবারকে মেলানোর জন্য অনেক কষ্ট করছিলে, তাহলে এখন কি হয়েছে? ঋষি বলে, পরিবার মানে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে হবে, তার মধ্যে তো অর্জুনও আছে, তাকে ছাড়া আমরা খুশি হব কিভাবে? পরে কথা হবে, এখন আমাকে আগে বাসায় পৌঁছাতে হবে, কারণ
কারণ ভুলটা আমার, তাই আমার উচিত অর্জুনকে সব বুঝিয়ে বলা। অর্জুন প্রচুর রেগে বাসায় এসে বাবার সামনে তার বাইকের চাবি ছুঁড়ে মারে। সাথে সাথেই বাসার সবাই দৌড়ে আসলে অর্জুন প্রচুর রেগে বলে, আদেও কি আমি এ বাসার কেউ? ওরা আমাকে মারলো, তাতে তোমাদের কারোর কিছু যায় আসে না, উল্টা তোমরা আমাকেই বোকা বানাচ্ছ। আমি যদি এই পরিবারে এতটাই মূল্যহীন হই তাহলে আমাকে বলে দাও, আমি এই বাসা ছেড়ে চলে যাব। বাবা এতদিন চুপ থাকলেও আজ আর চুপ থাকতে পারে না, তাই অর্জুনকে পাল্টা প্রশ্ন করে, কে তুই? তোর জন্মেরও 50 বছর আগে থেকে আমরা বন্ধু হয়েছি, একই বিছানায় ঘুমিয়েছি, একই থালায় খেয়েছি, কখনো দুইটা আলাদা টিমে ক্রিকেট খেলার কথা ভাবিওনি, কারণ একজন হারবে আর একজন জিতবে। আমরা হারলেও একসাথে হারবো, জিতলেও একসাথেই জিতবো। এমন মানসিকতা নিয়ে বড় হওয়া দুই বন্ধু শহরে এসে কঠোর পরিশ্রম করে নিজের পরিচয় বানায়। তারপর জন্ম হয় তোদের মতো সন্তানদের, যারা নিজেদের মধ্যে ঝামেলা করে এটা চায় যে আমরা এত বছরের সম্পর্ক নষ্ট করে একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিই। মা বলে দুই বন্ধুর পছন্দ অপছন্দে অনেক অমিল আছে, তবুও কখনো তাদের আলাদা কিছু পছন্দ করতে দেখিনি। তাদের দেখে আমিও ঋষির মায়ের খুব ভালো বান্ধবী হয়ে গেছি। তাহলে তুই এমন কেন হয়েছিস? অর্জুন বলে, তোমাদের কথায় যুক্তি আছে, আর তোমাদের বন্ধুদের কথা ভেবেই সেদিন ওকে আমি ছেড়ে দিয়েছিলাম। কিন্তু ঋষি কি করলো? আমার পিছু তো ছাড়লোই না, আর আজ আমাকে পুরো শহরে পাগলের মতো ঘুরিয়েছে, এমনকি আমার পরিবারের সামনে আমাকেই ভিলেন বানিয়েছে। এত কিছুর পরে ওকে আমি ছেড়ে দিব না, কোনো ভাবেই না বলে উপরে নিজের রুমে এসে ড্রয়ার থেকে তার বন্দুক নিয়ে প্রচুর রেগে বের হয়। বাবা মা তাকে আটকাতে গেলেও অর্জুন কারো কথা শোনে না। এমনি ঋষির উপরে তার প্রচুর রাগ, আর তখনই ঋষি রাধার বাসায় আসলে অর্জুনের রাগের সব সীমা যেন একদম ভেঙেই যায়। ঋষি বলে, ভাইয়া আমার কথা তো আগে শোনেন। অর্জুন ঋষির মাথায় বন্দুক ঠেকিয়ে জিজ্ঞেস করে, তোকে না মানা করেছি আমাকে ভাই বলবি না? বাবা অর্জুনকে থামানোর আর কোনো পথ না পেয়ে কষে এক চড় মারে। সাথে সাথেই অর্জুন ঘুরে পড়লে তার হাত থেকে বন্দুকটাও পড়ে যায়। বাবার এমন আচরণে সবাই অবাক হয়ে যায়। বাবা বলে, তোর মতো স্বার্থপর আমি আসলেই দেখিনি। নিজের সম্মান, নিজের সুখ এসব ছাড়া বাকি মানুষগুলোর কথা কখনো ভেবে দেখেছিস? ঋষি না থাকলে তোর এই সম্মান কোথায় থাকতো, তার কোনো ধারণা আছে? ঋষি বাবাকে আটকাতে গেলে বাবা বলে, আজ অর্জুনকে না বললে ওর ভুল ও কখনোই বুঝতে পারবে না। বাবা বলে, তোর ওইসব তামাশার পরে এক রাতে কি হয়েছিল জানিস? বালু আর শোভা ভেবে নিয়েছিল আমরা কখনোই তাদের সম্পর্ক মেনে নিব না, তাই দুজনেই পালানোর সিদ্ধান্ত নেয়। আমি বারান্দায় আসতেই তাদের পালাতে দেখি, তাদের পিছু করতে থাকি। তখনই দেখি ঋষি বাইক নিয়ে সেই রাস্তা দিয়েই আসছে। আমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ি। ঋষি বালু আর শোভাকে জিজ্ঞেস করে, তোমরা এসব কি করছো? ভয় পেও না, আমি কিংবা দুই পরিবারের বাবা মা কেউ তোমাদের ভালোবাসার বিপক্ষে না, তবে আজ তোমরা পালিয়ে গেলে তাদের কি হবে একবার ভেবে দেখেছো? আর শোভা, ভালোবাসার কথা জানানো ভুল না, তবে তুমি যে সময়টাই বলেছো সেই সময়টা ভুল ছিল। তাই অর্জুন ভাইয়া প্রচুর রেগে বালুকে মারে, এতে তারও দোষ নেই। এইসব আসলে পরিস্থিতির জন্যই হয়েছে। আমার ভাইকে মেরেছে শুনে আমিও রেগে অর্জুন ভাইয়ের উপর হাত উঠিয়েছি। ভুলটা আমারই ছিল। আমার উচিত ছিল দুজনের বিষয়টাই বোঝার চেষ্টা করা। ভুল তো সবাই করেছিল, তাহলে আমরা আমাদের বাবা মাকে কেন সাজা দিব? ভাই তোমাকে মেরেছিল কারণ তার সম্মানে আঘাত লেগেছিল। এখন তোমরা পালিয়ে গেলে সেই সম্মানের উপর আঘাত আসবে, তখন তো তার সামনে মৃত্যু ছাড়া আর কোনো পথ থাকবে না, তাই না? তাই আমাকে একটু সময় দাও, আমি কথা দিচ্ছি দুই পরিবার মিলে আনন্দের সাথে নাচতে নাচতে ধুমধাম করে তোমাদের বিয়ে দিবে। বালু ছোট ভাইকে জড়িয়ে বলে, মাফ করে দে ভাই, আমরা পরিবারের কথা না ভেবেই শুধু নিজেদের নিয়ে ভাবছিলাম। আগে দুই পরিবারকে মিলাবো, তারপর আমরা বিয়ের কথা ভাববো। বলে বালু আর শোভা যার যার বাসায় ফিরে যায়। দুইজন চলে যেতেই বাবা আড়াল থেকে বের হয়ে ছলো ছলো চোখে ঋষিকে বলে, মনে হচ্ছিল আমার এতদিনের কামানো সব সম্মান আজ শেষ হয়ে যাবে, কিন্তু তুমি সব ঠিক করে দিলে। ঋষি বলে, আপনার সম্মান মানে আমাদেরও সম্মান। আপনার কিছু হলে বাবা কি ভালো থাকবে? তবে আমাকে কথা দিন এসব কাউকে বলবেন না। আমাদের দুই পরিবার এমনি অনেক কষ্টে আছে, তাদের কষ্ট আর বাড়াতে চাই না। বাবা অর্জুনকে বলে, সেদিন যদি তোর বোন পালিয়ে যেত তোর এই সম্মান কোথায় থাকতো? পার্টি অফিসে মাথা উঁচু করে যেতে পারতি না কাউকে মুখ দেখাতে পারতি? তোর কি মনে হয় আমি আর ঋষির বাবা তোর ভয়ে লুকিয়ে লুকিয়ে কথা বলতাম? না, আমরা এমনটা করতাম যেন তুই কষ্ট না পাস। এটা আমাদের তোর প্রতি সম্মান ছিল। তোর কি মনে হয় ঋষি তোর পিছু পিছু কেন ঘুরতো? যেন ও আমাদের সবাইকে মিলাতে পারে। সেদিন তোরা দুজনই রাগের মাথায় যে ভুল করেছিস, ঋষি সেই ভুলকে শুধরানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তুই এসব কবে বুঝবি? অর্জুন এবার তার সব ভুল বুঝতে পারে, তাই ছলো ছলো চোখে ঋষির কাছে এসে বলে, আমি এতদিন শুধু নিজেকেই ঠিক ভাবছিলাম, আমাকে মাফ করে দে ঋষি। বলেই ঋষিকে জড়িয়ে ধরে। ঋষি বলে, আপনি কেন মাফ চাচ্ছেন? ছোটবেলা থেকেই আপনাকে দেখে বড় হয়েছি। আপনি কোন জামা, কোন জুতা, কোন ঘড়ি পরেন সব লক্ষ্য করেছি। সবসময় আপনার মতো হওয়ার চেষ্টা করেছি। সেই আমি আপনার উপরে হাত কিভাবে তুললাম? ভুলটা আমার ছিল, দয়া করে আমাকে মাফ করে দেন। অর্জুন বলে, এসব পরে, আগে আমাকে আঙ্কেলের কাছে মাফ চাইতে হবে। তখনই চান্টি তার স্ত্রী আর বালুকে নিয়ে এসে বলে, আরে আমার ছেলে যে এত বড়
পর জ্ঞানী হয়ে গেছে, আমি তো বুঝতেই পারিনি। বলে অর্জুন আর ঋষিকে জড়িয়ে ধরে বলে, এ রামুডু, তোর বড় মেয়েকে আমার বড় ছেলের জন্য দিবি? রামুডু হাসতে হাসতে বলে, চান্টি যা চাইবে তাই দিয়ে দিব। অর্জুন বলে, আরে দাঁড়ান, এখনো তো একজনের কাছে মাফ চাওয়া বাকি। বলেই রাধার কাছে এসে বলে, কিরে আমাকে ভাই বলে ডাকবি তো? রাধা কান্না করতে করতে ভাইকে জড়িয়ে ধরে। অর্জুন বলে, তাহলে ঋষির সাথে রাধাকে বিয়ে দিয়ে দেই, কি বলো? দাদি মজা করে বলে, আরে রাধার জন্য তো ঋষি প্রতিবেশী, তাহলে প্রতিবেশীর সাথে বিয়ে দেওয়া যাবে না তো? বাকিরা মজা করে বলে, আরে রামুডু আর চান্টির বন্ধুত্ব কাউকে তো এগিয়ে নিতে হবে, এরাই তাহলে সেই জায়গা নেই। আর বন্ধুদের মাঝে আবার বিয়ে হয় নাকি? ঋষি আর রাধা বোকার মতো তাকিয়ে থাকলে ঋষি বলে, না না, এভাবে হচ্ছে না, আপনারা সবাই এখন লাইনে দাঁড়ান আর রাধা এখানে আসো। সবাই মন দিয়ে শোনেন, বিয়ে করতে হলে আমি রাধাকেই করব। রাধা লাজুক হেসে বলে, বিয়ে করতে হলে আমি এই প্রতিবেশীকেই করব। দুজনের বোকা বোকা কথা শুনে সবাই হাসতে থাকে। আর এদের হাসি দেখে আপনিও হাসছেন নাকি? গত ভিডিওতে তানজিন আপু বলেছিল আমি নাকি শুধু কান্নাই করাই, নেন আজ হাসিও দিলাম। রাগ অভিমান কাটিয়ে রামুডু আর চান্টির পরিবারে আবারও আগের মতো নেমে আসে খুশির জোয়ার। ঋষি যেমন কথা দিয়েছিল ঠিক তেমনই ধুমধাম করে বালু আর শোভার বিয়ে হয়। আর দুই পরিবারের খুশি দেখে কে? ওই দেখেন সবাই গানে নাচে মশগুল। এমএলএ নবদম্পতিকে আশীর্বাদ দিতে এসে বলে, আরে ঋষি, তোমার একটা গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে ছিল, এই নাও তোমার পেন ড্রাইভ। অর্থাৎ অর্জুনের ক্যারিয়ারও ঋষির জন্যই বেঁচে গেছে। সিএম বলে, প্রতিটা পরিবারে ঋষির মতো একটা ছেলে থাকলে সেই পরিবারের আর কোনো ভয় নেই। অর্জুন আজ গর্ব করে ঋষিকে জড়িয়ে ধরে। আর এই পাগলামিতে ভরা পরিবারও নাচে গানে তাদের পাগলামি চালিয়ে যায়। আসলে এই গল্পের শিক্ষণীয় বিষয় কি জানেন? সম্পর্কের মূল্য দেওয়া। আমরা যুগের সাথে সাথে বড্ড বেশি যান্ত্রিক হয়ে হারিয়ে ফেলছি মনুষ্যত্ব। একসময় এমন ছিল যে সম্পর্ক ঠিক রাখার জন্য মানুষ যে কোনো মূল্য দিতে প্রস্তুত ছিল, কিন্তু ইদানিং যেদিকেই তাকান না কেন দেখবেন কেউ সংসার ভাঙার জন্য ব্যস্ত, কেউ ভাই বোনের সম্পর্ক ভাঙার জন্য, তো কেউ ভালোবাসার সম্পর্ক ভাঙার জন্য ব্যস্ত। জীবন মানে হাজারটা সমস্যা, ভুল বোঝাবুঝি, মন ভাঙা আর গড়ার গল্প। এর মাঝেই তো আমাদের সবাইকে একে অপরকে বুঝে ভালোবাসা, মমতা আর স্নেহে আগলে রেখে এগোতে হবে। কখনো কখনো কারো ব্যবহারে বা কথায় কষ্ট পেলে আমরা সহজেই তাকে ভুল বুঝে দূরে ঠেলে দেই। যদি কখনো একবার তার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে তার অবস্থানটা বোঝার চেষ্টা করি, দেখবেন আপনি ঠিকই বুঝতে পারবেন সে এমন ব্যবহার কেন করলো। যেমনটা ঋষি অর্জুনের বিষয়টা বোঝার চেষ্টা করেছিল। তাই সব সময় সর্বোচ্চ চেষ্টা করতে হবে মিলিয়ে দেওয়ার, নাকি উল্টা আগুনে ঘি ঢেলে সমস্যাকে এক ধাপ বাড়িয়ে দেওয়া। কারণ জীবনে প্রতিটা সম্পর্কই মূল্যবান। এই নতুন বছরে সব সম্পর্ককে সাজিয়ে রাখার চেষ্টা কিন্তু অবশ্যই করবেন। পরিবার আছে বলেই জীবনটা এত সুন্দর, তাই না? তো ঠাকুমার ঝুলির মতো আমাকেও বলতে হবে, আমার গল্প ফুরলো, নোটে গাছটাও মুড়লো। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।